বললেন, নুহাসের আব্বু বলছিলাম কি, এখন নুহাসের বিয়েটা আগে হোক, তারপর না হয় মাইশারটা আগাই। আমি কি বলেছি যে ছেলে আসলেই বিয়ে দিয়ে দেব মাইশার সাথে? জামান সাহেব অনেক আগেই এই সম্বন্ধটা নিয়ে এসেছেন, আর আমাদের প্রতিবেশী হওয়ার সুবাদে তো তাকেও দাওয়াত দেওয়া হয়েছে নুহাসের বিয়েতে। এখন জামান সাহেব যদি স্বেচ্ছায় ছেলে সহ ছেলের মা বাবাকে নিয়ে এখানে আসতে চায়, তো আমি কিভাবে না করতে পারি? যুক্তি আছে ওনার কথায়। পরিপ্রেক্ষিতে শারমিন বেগম তাই কিছুই বললেন না। মাইশা নির্বাক হয়ে কথাগুলো শুনছে। আনান সামাদ ইশারা করছিল মুখ ফুটে কিছু বলার জন্য, কিন্তু ওর মুখে দিয়ে একটা স্বরও বের হয়নি। আয়াত শাওন দুজনেই ডেকোরেটিং এর ব্যবস্থার জন্য ঢাকা গিয়েছে লোক আনার জন্য, অথচ এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন আয়াতকে। মনে মনে নির্লিপ্ত শ্বাস ছাড়ল মাইশা। বাবাকে এবার সত্য কথা বলতেই হবে। মধ্য দুপুরে ভ্যাপসা গরমে চারপাশে বিতৃষ্ণা জেগে উঠেছে। আশেপাশে কোনো প্রকার কোনো বাতাসের অস্তিত্ব নেই। ইঙ্গিত দিচ্ছে নিম্নচাপের কারণে সন্ধ্যার পর ভয়াবহ এর বৃষ্টি হবে। সেই তাণ্ডবে পুনরায় শীতল হয়ে উঠবে সর্বত্র। আজকাল আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। প্রকৃতির স্বতন্ত্র বৈশিষ্ট্য অতুলনীয়ভাবে যেন বদলে যাচ্ছে। বার কয়েক বড় বড় নিঃশ্বাস ফেলে বাবার কাছে যেতে ইচ্ছুক হলেও যেতে পারল না। দরজার সামনে নীরব মূর্তির মতো ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। মনে বিস্তার করছে অজানা কিছু ভয়। কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে না তো? বাবা যদি আয়াতকে না মেনে নেয়? ভাবতেই কাঁপুনি ধরে গেল মাইশার। রহমান সাহেব আরাম গদিতে বসে পিছনে মাইশার উপস্থিতি অনুভব করতে পেরেছিল, তাই শীতল কণ্ঠে বলল, কিছু বলবে মামনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাইশার ইতস্তত কণ্ঠ। রহমান সাহেব ইশারায় ভিতরে আসতে বললেই মাইশা নীরবে নিভৃতে বাবার মুখোমুখি হয়ে বসে পড়ল। মনে বিরাজ করছে টান টান এক উত্তেজনা। দৃষ্টি নত করে বলে ফেলল, আব্বু, আমি একজনকে ভালোবাসি। বলেই কণ্ঠস্বর মিহি করে ফেলল সে। বাবার দিকে তাকানোর ক্ষমতাটি রহমান সাহেবও কিছুক্ষণ চুপ করে রইলেন, মুখে অদ্ভুত এক হাসি। ছেলেটা আয়াত, তাই না? বিস্ময়ের চরম প্রান্তে এবার মাইশা। নত করা দৃষ্টি এখন অদ্ভুত আকারে বিকট রূপ নিয়েছে। বিনিময়ে যে কেমন প্রতিক্রিয়া করতে হবে মাইশা যেন তা ভুলে গেল। তবুও আপ্লুত হয়ে বলল, তুমি কিভাবে? আমার মেয়ে তুমি মাইশা। একজন বাবা কোনো ছেলের সাথে তার মেয়ের কথা বলার ধরন দেখেই বুঝতে পারে তাদের সম্পর্ক কেমন। আনান বা সামাদ বা শাওনের সাথে তোমার যেমন সম্পর্ক, আয়াতের সাথে তোমার তেমন সম্পর্ক না, তা আমি আগে আন্দাজ করতে পেরেছি। চোখ কখনো সেই অনুভূতি লুকিয়ে রাখতে পারে না। তাহলে তোমার মতামত কি? মাইশার মৃদু কণ্ঠ। রহমান সাহেব নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ মাইশার দিকে তাকালেন, তারপর বলে উঠলেন, আমি এ ব্যাপারে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, তুমি আসতে পারো। রহমান সাহেবের কোনো প্রকার কোনো প্রতিক্রিয়ায় আন্দাজ করতে পারল না মাইশা। অতি গরম আর চিন্তায় তরতর করে ঘামছে তাই। বাবার এই কথার কিসের ইঙ্গিত মেনে নিবে সে? আয়াত মাইশা যে একেবারে নিশ্চুপ হয়ে যাবে, সেটা সে নিজে মানতে পারবে তো? দুপুরে কেমন ভ্যাপসা গরম বিরাজমান ছিল। রাতের গহীনে এবার ঝমঝমিয়ে পড়েছে বৃষ্টি। নুপুরের ন্যায় সেই প্রতিধ্বনিগুলো মধুময় চমকারের সুরে বেঁচে উঠছে। জানালার কপাটগুলো তাই ভারী খাচ্ছে বারবার। এমন সময় কটেজের দরজায় ঠক ঠক করে আওয়াজ শুনতে পেল আনান। সামাদ, পৃথা, অর্পি, আনান সবার মনেই এবার আশার আলো জেগে উঠেছে। কেননা বাবার কাছে কোনো প্রত্যুত্তর না পেয়ে ঘরে হুলুস তুলুস কাণ্ড ঘটিয়ে দিয়েছিল মাইশা। অনেকটা ত্রাসে তো অনেকটা আতঙ্কে। বারবার উল্টোপাল্টা কথা বিড়বিড়িয়ে ঘরের সব জিনিসগুলো ছিটিয়ে অবস্থা কাহিল করে ফেলেছে। আনান এগিয়ে যেতেই বেচারাকে দিল 2টা চড়। তাই কেউ আর এগোনোর সাহস পায়নি। শঙ্কায় কাউকে কিছু বলতেও পারছে না। তাই এমতো অবস্থায় শুধু একজনই ছিল যে মাইশার মনের ঝড়কে শান্ত করতে পারবে। আনান তাই কল দিল আয়াতকে। ঢাকা থেকে সন্ধ্যায় গাজীপুর এসে কটেজে লম্বা ঘুম দিলেও আনানের কলে কথা শুনে বড় বড় পা ফেলে রিসোর্টের শেষ প্রান্তের কটেজে আসলো মেলো। হাত তাড়াহুড়োর চোটে উল্টে টি শার্ট পরে এসেছে। আয়াত সেটা খেয়াল করলেও ঠিক করার সময় ছিল না মাইশার দুশ্চিন্তার জন্য। মেয়েটা যে এত পরিমাণ পাগলামি করবে তা ধারণা করলে শাওনের সাথে মোটেও যেত না ঢাকায়। আয়াত গম্ভীর স্বরে বলল, কোথায় ওই জঙ্গলি বিড়ালটা? দরজায় আবারও ঠক ঠক শব্দ হতেই আনান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলল। আয়াত দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, হাতে একটি ছাতা। তাড়াহুড়োর চোটে উল্টে টি শার্ট পরে এসেছে।
কণ্ঠটিতে যতটা গম্ভীরতা আছে আয়াত ততটা গম্ভীর না। ওর তীব্র চোখে প্রকাশ পাচ্ছে মাইশার জন্য প্রখর অনুভূতি। সেই কণ্ঠটা ঝপাঝপ যেন আনানের কারে প্রতিধ্বনিত হচ্ছে। নির্লিপ্ত সুরে তাই বলল, ভেতরের রুমে আছে ভাই। আয়াত নির্বিকারে বড় বড় পা ফেলে প্রবেশ করলো ভেতরে। মাথাটা ভনভন করছে আনানের কথা শোনার পর। কি এমন হয়েছে যে মাইশা থম মেরে ঘরে বসে থাকবে? অন্য 4-5টা মেয়ের মতো গভীর আবেগ বিষয়টি মাইশার মধ্যে নেই। দরজার সামনে দাঁড়ানো আয়াত, দরজাটা আটকানো থাকলেও লক করা না, কিন্তু কেউই মাইশার অতিরিক্ত রিয়াক্টের জন্য কাছাকাছি যাওয়ার সাহস পায়নি। চোখজোড়া প্রখর হয়ে এসেছে আয়াতের। কপালে পড়েছে সূক্ষ্ম এক ভাঁজ। আছড়ে পড়া বৃষ্টির পানিতে চুলগুলো হালকা ভিজে যাওয়াতে ঝেড়ে নিল তাই। তারপর আনান, সামাদ, পৃথা আর অর্পির উদ্দেশ্যে বলে উঠল, আধ ঘন্টা সময় দাও আমাকে, ব্যাপারটা আমি দেখছি। বলেই দরজা খুলে রুমে ঢুকলো আয়াত। দরজাটা লাগিয়ে দিল নিঃশব্দে। আনান, সামাদ, পৃথা, অর্পি প্রত্যেকের মুখশ্রীতে খানিকটা গ্লানি। মনে মনে তাই বলতে থাকলো, সব যেন ঠিক হয়ে যায়। বর্ষণ বিষয়টাকে বলা হয় প্রেমের এক সুবিশাল ইঙ্গিত। সকল মায়া অনুভূতি যেন এই বর্ষণের জন্যই জর্জরিত হয়ে থাকে। রাত যতই গহীন হচ্ছে বৃষ্টির প্রকোপ ততটাই বাড়ছে। ঝোড়ো হাওয়ায় বয়ে চলছে হু হু করে। ঘরের টিমটিমে লাইটের আলোতে মাইশার এই ঘরটিতে আলো আধারের নিবাস মনে হচ্ছে। আয়াত মৃদু পায়ে এগিয়ে গেল মাইশার দিকে। মাইশা নির্বিকার, হাঁটুতে মুখ গুজে প্রাণহীন বস্তুর মতো বসে আছে। ক্ষণে ক্ষণে ভেসে আসছে ফোপানির শব্দ। মেয়েটার এমন দৃশ্য দেখে বুকটা অজান্তেই ধক করে উঠল আয়াতের। এমন তো হওয়ার কথা না। যতই হোক, নিজেকে সকল পরিস্থিতিতে শক্তপোক্ত মানুষ হিসেবে বিবেচনা করে আয়াত। তবে এত বছরের এই দুর্গম ধারণাটি কি ভুল প্রমাণিত হলো? ঘরে কারো উপস্থিতি টের পেয়ে মাইশা তাই হালকা মাথা তুলল। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এ আর নতুন কিচ্ছু নয়। দুশ্চিন্তা হলেই মাথার স্নায়ুতে চাপ পড়তে অসহ্য যন্ত্রণা অনুভব করলো মাইশা। ভাবতেই বুকে যেন চেতনার জোয়ার প্রবল হারে বৃদ্ধি পেতে লাগলো। আয়াত খাটে বসলো নিষ্পলক ভঙ্গিমায়। চোখের অবিচল দৃষ্টি গেঁথে রেখেছে মাইশার ভেঙে পড়া মুখটির দিকে। মাইশা কিছু না বলে আয়াতের বুকে মুখ ডুবিয়ে নীরবে বসে থাকলো। এখন এই ছেলেটার এক চিলতে মাতাল করা ঘ্রাণ ওর অনুভব করা প্রয়োজন, না হলে রুদ্ধশ্বাসের শিকার হয়ে হয়তো নিশ্চল হয়ে যাবে। আয়াতের চোখে মুখে অবসাদ। ঠোঁট চেপে মৃদুভাবে মাইশাকে সামলে নেওয়ার চেষ্টা করছে। সুবিস্তর কেশে হাত বুলিয়ে দিচ্ছে নিবিড়ভাবে। মাইশাইতে আয়াতের পিঠ আরো জোরে আঁকড়ে ধরে বুকে মুখ গুজল। অতিরিক্ত ভয়ে দুশ্চিন্তায় চেতনাহীন হয়ে পড়ছে মেয়েটা। কি হয়েছে মাইশু? আয়াতের শীতল কণ্ঠ। এই কণ্ঠে কোনো বিচলতা নেই, আছে শুধু প্রবল আশ্বাস। মাইশা বুকে মুখ গুজেই বলে উঠল, বাবা সকালে বিয়ের কথা বলেছে, আগামীকালই আসবে। আয়াত নির্বিকার ভাবে বসে রইল। তখনও আপন মনে মাইশার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মাইশা এবার যেন অবাক না হয়ে পারল না, তাই আবারও বলল, শুনেছ কি বলেছি? শুনলাম তো। তাহলে কিছু বলছো না কেন? আয়াতের এই নির্বিঘ্নতা যেন ত্রাসের সঞ্চার করছে মাইশার মনে। এই বর্ষণময় রাতের ন্যায় উথাল পাথাল করছে ওর মনের ঢেউ। আয়াত নিষ্পলক দৃষ্টিতে অল্পক্ষণ তাকিয়ে রইল মাইশার দিকে। এই দৃষ্টি কোনো স্বাভাবিক দৃষ্টি না, গভীর সম্মোহিনী দৃষ্টি। নিজের সূক্ষ্ম ঠোঁটজোড়া হালকা চিপ দিয়ে ভিজিয়ে নিল আয়াত। তারপর বলে উঠল, আমি জানি যে তুমি এক্ষেত্রে চুপ থাকার মতো মেয়ে না। কি বলেছো খালুকে? যা যা বলার কথা। বলেই আয়াতের বুকে পুনরায় মুখ গুজল মাইশা। জানালাটি কাছাকাছি থাকার কারণে বাতাসের উত্তাল প্রবাহে বৃষ্টির ঝিরিঝিরি পানি মৃদুভাবে আছড়ে পড়ছে সর্বাঙ্গে। এই এক একটা অতি ক্ষুদ্র পানির কণা হিমশীতল বরফের মতো মনে হলো আয়াতের কাছে। কিছু মাইশার শরীরের উষ্ণতায় তা ধরা দিচ্ছে না। সাংঘাতিক মেয়ে তো। অতিরিক্ত চিন্তায় জট্টর বাঁধিয়ে দিল। বাবা এখনো কিছু বলেনি এ ব্যাপারে। অদ্ভুতভাবে সে সব জেনেও বিন্দুমাত্র আমাদের আন্দাজ করতে দেয়নি। তাই সেই প্রশস্ত বুকে সশব্দে একটা কিল মেরে বলে উঠল, এভাবে চুপ হয়ে আছো কেন? টেনশন আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যে বাবা না মানলে কি হবে। কেননা আর যাই হোক, বাবার বিরুদ্ধে গিয়ে আমি একটা স্টেপও নিতে পারবো না। সেদিকে কোনো খেয়ালই নেই। খেয়াল আছে তো? কোথায়? এই যে আমার মাইশু পাখির দিকে। আয়াতের প্রখর কণ্ঠ। মাইশা ঝট করে সরে এলো আয়াতের কাছ থেকে। টিমটিমে আলোতে ছেলেটার গভীর সম্মোহিনী কথাগুলো মাদকময় লাগছে মাইশার কাছে। আয়াতের মুখশ্রী দুর্বল, কেমন যেন ক্লান্ত পরিশ্রান্ত।
উল্টো টি শার্টটির বোতাম ভেতরের দিকে, বিধায় উজ্জ্বল বুকের অনেকাংশ স্পষ্ট দেখা যাচ্ছে। ছোটবেলায় একবার আম গাছ থেকে পড়ে যে ক্ষতটি হয়েছিল, বুকের এক প্রান্তে তার আংশিক দাগটি এখনো যায়নি। আয়াত চুলগুলো পিছনে ঠেলে দিয়ে অপার্থিব নয়নে পড়ল। কে কি বললো সেদিকে খেয়াল রাখতে চাই না আমি। আমার সামনে যে উদ্ভট পাগল মেয়েটা বসে আছে না, আমি শুধু ওর খেয়াল রাখতে চাই। যতই ওকে জঙ্গলি বিড়াল বলি না কেন, দিন শেষে এই মানুষটিকে আমার হৃদ মাজারে রাখতে চাই। অকপট একটি কথা বলতে চাই যে হৃদ মাজারে তুমি ছিলে, আছো এবং থাকবে। কি পরিশ্রান্ত এই কথাগুলো! আয়াত যতবারই কথাগুলো বলার জন্য অদ্ভুতভাবে ঠোঁট নাড়িয়ে চলছিল, ততবারই বুকে তোলপাড় শুরু হয়েছে মাইশার। আচ্ছা, এই ঠোঁটজোড়ার মায়াবী স্পর্শ তো আজও অনুভব করতে পারেনি মাইশা। তবে এখন এই ঠোঁটজোড়া ছুঁইয়ে দিলে কি বড়সড় কোনো ভুল হয়ে যাবে? আয়াত আবারও বলল, এ ব্যাপারে আর কোনো কথা হবে না মাইশো পাখি। আগে দেখো খালুজান কি বলে। শুরুতেই ভয় পেলে চলবে নাকি? চোখে ঘুম ভর করেছে মাইশার। মাথার ভোঁতার যন্ত্রটিও যেন কয়েকাংশে বৃদ্ধি পেয়েছে। আয়াত ধীর স্থিতে শুইয়ে দিল মাইশাকে বিছানায়। মাথার নিচে কোমল বালিশের স্পর্শে এখন অনেকটা আরাম লাগছে ওর। আয়াত খাটের পাশে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে এলো মাইশার দিকে। ওর উষ্ণ নিঃশ্বাস এলো পাথারি ভাবে গ্রাস করে নিচ্ছে মাইশার মিহিয়ে পড়া মুখশ্রীতে। ঘুমিয়ে পড়ো এখন মাইশো পাখি। আয়াতের সম্বোধনে মনে মাইশার প্রশান্তি কাজ করছে। চোখ দুটো নিভে আসছে ম্লান ভাবে। আরো কিছুক্ষণ জেগে থাকতে চাই মাইশা। চাই আয়াতের ঘোর লাগানো কথাগুলো উপভোগ করতে, আরো কিছুক্ষণ ছেলেটার সঙ্গ পেতে। মাইশা জানে এখন ঘুমিয়ে পড়লেই আয়াত পৃথা অর্পিকে ডেকে চলে যাবে। যাওয়ার আগে সবাইকে বলে দিবে ওর যেন বিন্দু পরিমাণ ঘুমাতে কষ্ট না হয়। খেয়াল রেখো পজিটার। এটাই তো প্রেমিকের সংজ্ঞা। সর্বদা নির্বিকার প্রখর থাকলেও প্রেয়সীর জন্য উজাড় করে দেবে সর্বস্ব ভালোবাসা। ইস, ঘুমানোর আগে একবার শুধু আয়াতের যত্নে করা এই কথাগুলো শুনতে পারত। হরেক রকম মেঘের সমাহারে এ যেন এক রক্তিম গোধূলি বেলা। পশ্চিমা আকাশটি অপার্থিব সুন্দর মনে হচ্ছে। ডুবন্ত সূর্যের দৃশ্যে দেখা যাচ্ছে দু কয়েক ডানা ঝাপটানো পাখি। যে দেখবে সে একটা কথাই বলবে, মাশাআল্লাহ, সৃষ্টিকর্তা কত যত্নের সাথেই যেন এই পৃথিবী বানিয়েছে। সন্ধে পড়বে পড়বে ইতিমধ্যেই হলুদের আমেজ শুরু হয়েছে চারিপাশে। স্বভাবতই হলুদের অনুষ্ঠান হয় অনেক রাতে, কিন্তু এই রিসোর্টের অথরিটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে 12টার পর কোনো হৈহুল্লোড় করলে এই এলাকার উপরস্থ কর্মকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে। রহমান সাহেব এইসব ঝামেলা 12টার পূর্বেই শেষ করবেন। গত 2 দিনের তুলনায় আজ সকাল থেকেই মেহমান আসা শুরু করেছে পুরো দমে। অর্পি চাচা মামারা থেকে শুরু করে নুহাসের চাচা ফুপি সবাই। আনান সামাদের পরিবারেও এসেছে, এমনই পৃথারও। যদিও পৃথার বিয়ের আসর থেকে পালিয়ে আসার জন্য ওর ওপর সবার ক্ষোভ জমলেও কলেজের অধ্যাপক আনানের বাবা তা সামলে নেন সুনিপুণভাবে। তাই পরবর্তীতে এই নিয়ে আজ ঝামেলা হয়নি। তবে এত মানুষের ভিড়েও মুখে ম্লান হাসি নিয়ে ঘোরাঘুরি করেছে মাইশা। কেননা আজ সকাল থেকে আয়াত ওর সাথে কোনো কথা বলেনি, এড়িয়ে গিয়েছে তা ব্যস্ততার খাতিরে। আর মাইশাও কথা বলার জন্য তেমন একটা চেষ্টা করেনি। হলুদের অনুষ্ঠান চলছে পুরো দমে। একপাশে অর্পি আর একপাশে নুহাসকে বসানো হয়েছে। একে এক করে সবাই ছুঁইয়ে দিয়ে আছে হলুদ। মাইশা, সামাদ, পৃথা ক্লান্ত ভঙ্গিতে প্রাঙ্গণের এক কোণে বসল। ওদিকে আনার মেকি হাসি দিয়ে নুহাস ভাইয়ের সাথে বসে আছে অনিচ্ছায়। সামাদ অন্য সময় মাইশা এই নিয়ে বিদ্রুপ করলেও আজ মাইশার মন মেজাজ ভালো নেই। আর চোখে বারবার পরক করে নিচ্ছে ছুটোছুটি করা আয়াতকে। কাঁচা হলুদ পাঞ্জাবি, হাতে খয়েরি বেল্টের ওয়াচ, মসৃণ চুলগুলো সমান্তরালে কপালের কাছে রেখে দিয়েছে। হাতা গোটানোর কারণে নীল রগগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। কি মোহনীয় ছেলেটার কাজকর্ম! চোখ সরিয়ে নিল মাইশা। ভয় আর ত্রাস দুটোর মনেই বাসা বাঁধছে পুনরায়। আয়াতের কি ভয় করছে না যে কেউ না মানলে কি হবে? আর বাবার বেশ স্বাভাবিক আচরণে মনে আরো সন্দেহ বাঁধছে মাইশার। হঠাৎ আমিনা বিবির ডাকে ধ্যান ভাঙল। ওকে ডাকছে নুহাসকে হলুদ দিয়ে দেওয়ার জন্য। ঘড়ির কাঁটা 12:15 ছুঁই ছুঁই। হলুদের কার্য শেষ করে খাওয়া দাওয়ার সমাপ্তি ঘটল সবে মাত্র। সবাই এবার ক্লান্ত পরিশ্রান্ত। কেউ কেউ তাই ডেকোরেটরের চেয়ারে বসে ঝিমুচ্ছে, তো কেউ আনানের মতো নরম ঘাসে বসে পড়েছে। রহমান সাহেব এগুলো দেখে বিগলিত হাসলেন, অদ্ভুত স্বরে বললেন, অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি, সবাই এভাবে ঝিমুচ্ছ কেন? আনানের মুখে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। তাই নির্বিঘ্নে বলল, কি বলেন খালু সাহেব, মাত্রই তো শেষ হইল। আমার মনে হয় বয়সের ভারে আপনার স্মৃতির লোভ।
নুহাস চোখ গরম করে তাকাতেই মুখে কুলুপ লাগিয়ে দিল আনান। এখন একটা কথা বলেই ব্যাটা ঠাস ঠাস পড়ে থাপড়াবে। আর বিয়ের মহলের এত সুন্দরী মেয়েদের সমাগমে এ কাজ ভুলেও করবে না ও। রহমান সাহেব সোফায় বসে আছেন আয়েশি ভঙ্গিতে, চোখে মুখে কঠোরতা। ওনার ঠিক মুখোমুখি সোফায় বসে আছে মাইশা, মুখে চিন্তার ছাপ। বাবাকে এত কঠোর দেখাচ্ছে কেন? রহমান প্রখর কণ্ঠে বলল, আয়াত। বুকটা ধক করে উঠল মাইশার। বাবা এভাবে আয়াতকে ডাকছে কেন? তবে কি সবার সামনে ওদের সম্পর্কের কথা বলবে? চিন্তিত ভঙ্গিতে এদিক ওদিক তাকালো মাইশা। সবাই নির্বিকার ভাবে যে যার মতো আছে, এটাই যেন স্বাভাবিক। এগিয়ে আসলো আয়াত। কিছু সময় আগে মুখটা ধুয়ে এসেছে। রহমান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, বসে পড়ো এখানে। কথাটি শোনা মাত্রই হুড়মুড়িয়ে মাইশার পাশ ঘেঁষে বসলো আয়াত। উত্তেজনায় মাইশার ঠোঁটজোড়া শুকিয়ে গিয়েছে। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? গতকালই বললো বাবা ব্যাপারটা জানে। সবার সামনে এভাবে লেপটে বসার কারণটা কি? পূর্বের ন্যায় আবার বিড়বিড়িয়ে আয়াতকে লুচুবাক সম্বোধন করলো তাই। আর চোখে আয়াতের দিকে তাকালো মাইশা। ছেলেটার চোখে মুখে একটা চাপা হাসি। আয়াতের মা হিসিস করে বলে উঠলেন, এভাবে চাপা হাসি হাসছিস কেন বেটা? প্রেম করার সময় কিছু বলিস নাই, এখন আংটি না পরিয়ে হাসা হচ্ছে। এক কিলে হবু বউয়ের সামনে তোর হাসি উড়িয়ে দেব। আংটি কি পকেটে রেখে ঘুরঘুর করার জন্য দিয়েছি? জলদি আংটিটা ওকে পরিয়ে দে। হতভম্ব হয়ে পড়ল মাইশা। উত্তেজনায় জর্জরিত থাকা এই মস্তিষ্কটির স্নায়ু এবার যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন সে যেন এক অনুভূতি শূন্য মানবী। আয়াত মাথা নত করে নিজেই ধরে কাছে নিয়ে আসলো মাইশার হাত। অনামিকা আঙ্গুলে সাদা পাথরে কারুকার্জিত এই আংটিটা পরিয়ে দিল সন্তর্পণে। মাইশার কাছে এ যেন এক নতুন অনুভূতি। শারমিন বেগমের কাছ থেকে আংটি নিয়ে সে নিজেও আংটি পরিয়ে দিল সেই কাঙ্ক্ষিত হাতে। সে জানত। মাইশা মৃদু কণ্ঠে বলল, আমাকে আগে বলা হয়নি কেন? আগে বললে কি তোমার ফ্যাকাশে মুখের স্নিগ্ধতা দেখতে পারতাম মাইশু পাখি? আয়াতের ফিসফিসানো কণ্ঠ। কথার আমেজে কেউই এই দুজনের কথোপকথন শুনতে পারেনি। মিহি হাসে মাইশা। আজ এই সময়টা স্বপ্নের মতো লাগছে। কথা হলো আরো কয়েক মাস পর আয়াতের কাজটা সামলে উঠতে পারলেই বিয়ের তোড়জোড় শুরু হবে। মাইশার হাত আরো গভীরভাবে আঁকড়ে ধরল আয়াত। গহীন কণ্ঠে বলল, এই হাত জোড়ার মানুষটি এখন নিতান্তই আমার প্রাণ প্রেয়সী। আজ নুহাসের বিয়ে। কথাটি শুনলেই হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের কথা মনে পড়ে যায়। আজ হিমুর বিয়ে। পার্থক্য শুধু একটাই, বইয়ের পাতায় হিমু আর বাস্তবতার পাতায় নুহাস। উৎসবের আমেজে ভরপুর হয়ে উঠেছে সর্বত্র। আর হবে নাই বা কেন? বিয়েতে শুধু দুজনের মধ্যে আবদ্ধ থাকে না, বন্ধন নিবিড় হয় দুটি পরিবারের মধ্যে। মাইশার ভাবতেই অবাক লাগে যে মেয়েটাকে মাইশা সবসময় কানা বান্দর বলে খ্যাপালেও মনের একটা গভীর অংশে গেঁথে আছে, সেই মেয়েটা ওর ভাবি হবে। যে মেয়েটা 19 থেকে 20 হলে কেঁদে বান ভাসিয়ে মাইশা, আনান, পৃথা আর সামাদকে আসতে বলতো, হুট করে সেই মেয়েটাকে কত বড় মনে হচ্ছে। এখন তো সবসময় মাইশা অর্পিকে কাছাকাছি পাবে নিজের ভাবি হিসেবে। তাহলে ওর মনে খুশি নেই কেন? উত্তরটা মনে হয় ওর জানা। কেননা বিয়ের কবুল পর্ব শেষ হলেই আগের মতো উল্লাস থাকবে না এই সম্পর্কে। সামাদ, পৃথা যখন তখন ওকে মায়ের আর ভয়ঙ্কর গালি দিতে পারবে না আনান সব সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। একবার এক ছেলে অর্পির ওড়না টান মেরেছিল বলে কি উড়াধেরা মারটাই না দিল আনান সামাদ। তখন ওরা কলেজে পড়তো। শাস্তিস্বরূপ প্রিন্সিপাল ওদের টেস্ট পরীক্ষা দিতেই না বলেছিল। অন্য সময় সেগুলো মনে করে হাসি আসলেও আজ কান্না আসছে। সবাই নিজেদের ঘরে বসে আছে গম্ভীর স্বভাবে। অর্পিকে কিছুক্ষণ পরে রেডি করাতে হবে। আনান সোফায় মাথা এলিয়ে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে। এক কালো আকাশ যেন ওর মুখে ভর করেছে। অর্পি বলে উঠল, এমন ভুতুম প্যাঁচার মতো মুখ করেছিস কেন? মাইশা নিষ্পলক চোখে ওর দিকে তাকিয়ে আছে। অর্পির সাথে ঘেঁষে বসে আছে পৃথা। আনান মৌনতা কাটিয়ে বলল, তোকে মিস করবো রে। এতক্ষণের বিভ্রান্ত হয়ে যাওয়া মুখটা ম্লান করে ফেলল অর্পি। সদর দরজা খোলা আছে বলে বাইরের দিকে মানুষের শোরগোল শোনা যাচ্ছে। অনুমান করে বোঝা গেল শাওনের সম্ভবত বাহিরে লাইটিং এর দোকানের সাথে ঝামেলা হয়েছে। কিন্তু সেদিকে মাইশা বা কেউই কর্ণপাত করল না। হতভম্ব দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আনানের দিকে। আনান আবারও বলল, তোর বিয়ে হয়ে গেলে কি বিয়ের চোখ করে ভুলে যাবে আমাদের? মোটেও না। যদি নুহাস ভাই না করে? চুপ হয়ে গেল অর্পি।
আনান আবারও বলল, নুহাস ভাই তো এই জন্মে আমার কাজ কাম পছন্দ করবো না। তাহলে গ্যারান্টি কি যে নুহাস ভাই তোর সাথে আমার ভাষা আমাদের কথা বলতে দিব? দম নিল অর্পি। এই ছেলে নির্ঘাত নিচের হিতাহিত জ্ঞান হারিয়েছে, না হলে এ ধরনের কথা বলার মতো মানুষ আনান না। অর্পি তাই মিহি কণ্ঠে বলল, মোটেও না। নুহাস ভাই আর যাই করুক না কেন, তোকে বিশ্বাস করে সে। হ্যাঁ, উনি হয়তো অনেক রাগী, 19 থেকে 20 হলে চত্থাপ্পর মারতে মোটেই দ্বিধাবোধ করে না। তবুও তুই বলতো, তোর এত আকামের পরও কেন তোরে দিয়ে কাজ করাতো? কেন তোকে বা সামাদকে বলতো রাস্তায় বিলম্ব হলে মাইশাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে? কারণ তোদের দুইটাকে সে খুব বিশ্বাস করে। ঠোঁটে স্মিত হাসি তোলে মাইশা। অর্পির কথায় মেয়েটাকে আজ খুব বড় বড় মনে হচ্ছে। আনানের ক্লান্তিমাখা মুখেও হাসি, এর নিচে কিছুই নেই। এমন ধরনের বন্ধন তৈরি করা আসলে ভাগ্যের বিরাট একটা ব্যাপার। যৌবনকালের দুটো গহীন স্মৃতি পুনরায় চলে প্রেম আর বন্ধুত্বের মাধ্যমে। মানুষের সমাগমে গমগম করছে প্রাঙ্গণ, সবার মধ্যেই তুমুল ব্যস্ততা। তবুও এত কিছুর ভিড়ে নুহাসের এভাবে বসে থাকাতে আরাম লাগছে। যদিও শারমিন বেগম বারবার তাড়া দিচ্ছিল ছেলেটাকে রেডি হওয়ার জন্য, কিন্তু নুহাস ততবারই মিহি গলায় বলল, আমার রেডি হতে সময় লাগবে না আম্মু, তুমি অন্য কাজ সামলাও। বিরক্ত হলেন শারমিন বেগম। আজ ছেলের বিয়ে, তবুও একরোখা ভাবটা যেন আর গেল না। শ্বশুরবাড়ির মানুষেরা কি বলবে এসব প্রলাপ করতে করতেই তিনি ব্যস্ত ভঙ্গিতে অন্যত্র চলে গেলেন। মাইশা একপাশে বসে মেহেদি পড়ছে হাতে। সবাই গতকাল মেহেদি পড়লেও সে পড়তে পারেনি আয়াতের জন্য। আয়াতের মহান বাণী, সে তার প্রেয়সীকে নিজে মেহেদি পড়াবে। সবার সামনে চুটিয়ে প্রেম করার নাকি মজাই আলাদা। নুহাসের কাছ থেকে একটু দূরত্বে থাকা চেয়ারে বসে আছে মাইশা। বরাবরের পেতের মোড়ায় আয়াত সন্তর্পণে মেহেদি পরিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকেই আরিয়াকে মেহেদি পরিয়ে দিত বলে এদিক দিয়ে দক্ষতা ভালো না বললেও খারাপ বলা যায় না। মাইশার প্রচন্ড অদ্ভুত লাগছে, একই সাথে অস্বস্তিও। বিয়েতে কর্মরত কিছু মানুষ কাজের ভিড়ে এমনভাবে ওদের দেখছে যেন এর থেকে মজার বিষয় আর যেন হয় না। আয়াতের চুলগুলো কপালে পড়েছে এলোমেলো ভাবে, পাঞ্জাবির হাতা গুটানো, হাতের আংটিতে মোহনীয় লাগছে রূপে। আয়াত মিহি কণ্ঠে বলল, এই নাও, এক হাতে আমার দেয়া শেষ, আর দেব না। হাতের আঙ্গুলগুলো ব্যথা করছে আমার। যেমন বলছো, যেন আমি বলেছি যেন মেহেদি দিয়ে দাও। খোঁটা মেরে বলল মাইশা। আয়াত হাসে মৃদুভাবে, এতে গালের টোলটি দৃশ্যমান হয়ে উঠেছে। আয়াত আবার বলল, দেখো তো হাতে কিছু খুঁজে পাওনি? কথা অনুসারে মাইশা হাতে ফুটন্ত মেহেদির দিকে তাকালো। অনামিকা আঙ্গুলের এক কোণে সুন্দর করে ইংরেজি অক্ষরে লেখা আছে মাইশায়াত। বা ওদের দুজনের নামের মিল বিন্যাসে এতটা সুন্দর হবে মাইশার ছিল তা অকল্পনীয়। ঠোঁটে বিস্তৃত হাসি ফুটিয়ে তুলল তাই। মৃদুস্বরে বলল, ভালো হয়েছে। শুধুই ভালো? অনেক চমৎকার হয়েছে মিস্টার আয়াত। বিনিময়ে আয়াত ঠোঁট চেপে মৃদু হেসে উঠে দাঁড়ালো। এতক্ষণ বসে থাকাতে শরীরটা ম্যাজম্যাজ করছে। হঠাৎ নুহাসের ক্ষিপ্ত কণ্ঠে আয়াত আর মাইশা দুজনেই তাকালো নুহাসের দিকে। গর্জে বলে উঠল, আব্বু একটু এখানে আসো তো। রহমান সাহেব কাছেই দাঁড়ানো ছিল। ছেলেটা এতটা ক্ষিপ্ত হতে দেখে আন্দাজ করে নিল যে কেন ওনাকে এভাবে ডাকছে। দ্রুত পায়ে রহমান সাহেব নিয়ে গেলেন। কি হয়েছে? ওই বাস্টারটা এখানে কি করছো? নুহাসের চোখ অনুসরণ করে রহমান সাহেব তাকালেন সে পানে। সেই সাথে পাশে দাঁড়ানো মাইশা, আয়াত আর সামাদও। একটা ছেলেকে দেখা যাচ্ছে অর্পির মা আর দাদির সাথে। পরনে কালো শার্ট, চুলগুলো হালকা কোঁকড়ানো। আয়াত ছেলেটাকে দেখে কিছুই বুঝলো না। রহমান সাহেব বিচলিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? ছেলেটা অর্পির চাচাতো ভাই, তাহলে সে কি অনুষ্ঠানে আসবে না? তুমি আন্টিকে ইনস্ট্যান্টলি বলে দাও এই ছেলেকে চলে যেতে। একটা মানুষ কতটা রিডিকুলাস হতে পারে। সেদিন মাইশার সাথে অসভ্যতা করার পর আমার মার খেয়ে হাসপাতালে ছিল 7 দিন। এত কিছুর পরও কিভাবে হাসি মুখে আসতে পারে ওই মাস্টারটা? মুখ কালো করে ফেললেন রহমান সাহেব। নুহাসের মুখে স্পষ্ট রাগের আভাস দেখা যাচ্ছে। রহমান সাহেব বললেন, আমার মনে হয় না যে এইবারও মাইশার সাথে কোনোরূপ কোনো খারাপ ব্যবহার করবে। তাছাড়া ওরা এখন আমাদের আত্মীয়। এভাবে ভরা বিয়ে বাড়ির সামনে কিভাবে না বলতে পারি বলো? আর না তুমি এ ব্যাপারে কিছু বলবে? একদিনই তো, তারপর আর মনে হয় না ওর সাথে কোনো যোগাযোগ থাকবে অর্পিদের। আশা করি তুমি বুঝেছো।
দমে গেল নুহাস, কেননা কারোর সাথে বিয়াদবি করার মতো শিক্ষা রহমান সাহেব ওকে দেয়নি। মাইশাও দাঁড়িয়ে আছে মৌনভাবে। আয়াত সামাদকে জিজ্ঞেস করলো, কি করেছিল ছেলেটা মাইশার সাথে? আমরা কলেজে পড়াকালীন সময়ে অর্পির জন্মদিনে ওর সাথে পরিচিত হই, আর সে রাতেই মাসুদ মাইশার সাথে অসভ্যতমি করার চেষ্টা করেছিল। ভাগ্যক্রমে নুহাস ভাই সেদিন দেখে ফেলাতে ওই ছেলেকে ইচ্ছে মতো পেটায় ভাই, যার জন্য 7 দিন টানা হসপিটালে ছিল। অর্পির মা এ নিয়ে বেশ লজ্জিত হলেও অর্পির চাচি অনেক কটু কথা শোনাতে চেয়েছিল মাইশাকে, পরে নুহাস ভাইয়ের জন্য সেটা পারেনি। আত্মীয় বলেই অগত্য তাকে দাওয়াত দিয়েছে আন্টি, না হলে আমার মনে হয় না এদের মতো মানুষের আন্টি কখনো দাওয়াত দিবে। মৌনতার সহিত ঠাইভাবে দাঁড়িয়ে রইল আয়াত। কি ভাবছে সেটা বোঝা বেশ মুশকিল। নুহাস মাইশাকে বলে উঠল, ওই রাস্কেলটার থেকে 10 হাত দূরে থাকবি আজ। বলেই গটগটিয়ে এখান থেকে প্রস্থান করলো সে। মাইশাও রেডি হওয়ার জন্য চলে যেতে নিবে, হাত চেপে ধরল আয়াত। আগের ন্যায় সেই গহীন সম্মুখনী দৃষ্টি, কপালে সূক্ষ্ম এক চিন্তার ভাঁজ পড়েছে ইতিমধ্যে। হালকা ঠোঁট কাঁপিয়ে শুধু আমার দৃষ্টির নেশা থেকে হারি মাইশার কাছাকাছি না থাকলেও চোখে চোখে রাখার চেষ্টা করবে। উফ, এত মোহনীয়তা কেন আয়াতের প্রতিটি বাক্যে? বিয়ে বাড়ির উপলক্ষে মানুষের শোরগোল অনেক। কিছুক্ষণ আগেই নুহাস আর অর্পির বিয়ে সম্পন্ন হলো সুনিপুণভাবে। কবুল বলার অন্তিম মুহূর্তে অর্পির কণ্ঠে যেন দলা পেকে আসছিল। মাইশা জানে যে এই মেয়ে রীতিমতো ভয় পাচ্ছে। বিবাহ পর্ব শেষ হওয়ার পর সবাই ব্যস্ত হয়ে গিয়েছে বর কনে নিয়ে বাকি অনুষ্ঠান পর্ব শেষ করার জন্য। ক্লান্তিতে তাই শরীর অবশ হয়ে আসছে মাইশা, পৃথা, আনান আর সামাদের। মাইশা, সামাদ আর পৃথা একপাশে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে। আনান ওদের থেকে অনেকটা দূরেই বসে আছে, একটু মানুষের গমাগম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। হঠাৎ একটা সুন্দরী মেয়ের কণ্ঠে ক্লান্ত পরিশ্রান্ত চোখ নিমেষেই খুলে ফেলল আনান। সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে অল্প বিস্তর হাসি। সামাদ, পৃথা, মাইশাও সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যে হচ্ছেটা কি। আনান কিছুটা হতভম্ব, মনে মনে ভাবছে এইবার আল্লাহ বোধ হয় ওরে সিঙ্গেল থেকে মিঙ্গেল করবে। কেননা ইতিহাস ঘাটলে দেখা যাবে যে দুনিয়ার বড় বড় সম্পর্কের সূচনা এই বিয়ে বাড়িতেই হয়েছিল। আনান মেকি হেসে বলল, জি, একা বসে আছি। ইভেন আমি তো আজীবনই সিঙ্গেল। তো কিছু বলবেন মিস? মেয়েটির মুখের হাসি যেন আরো প্রশস্ত হয়ে উঠল। তারপর খুশিতে গদগদ হয়ে বলল, আনানের মুখটা নিমেষে অন্ধকার হয়ে গেল। মেয়েটা চলে যেতেই ওপাশ থেকে হো হো করে হেসে উঠল সামাদ, পৃথা আর মাইশা। এ সময় অর্পি হলে তো হাসতে হাসতে শাড়ি নিয়ে লুটোপুটি খেত। আনান মিহি কণ্ঠে বলল, কি যোগাইলো এই পিচি পিচি মায়াগুলো বিয়ে সেরা হলায়, আর আমি এখন একলা একলা ঘুরতেছি। কোথা থেকে আয়াত এসে ধপ করে বসলো মাইশার পাশে। গরমে উত্তপ্ত হয়ে মুখটা কেমন যেন লাল হয়ে গিয়েছে। দুর্বল ভঙ্গিতে মাইশার কাঁধে মাথা এলিয়ে দিল তাই। পাশেই সামাদ আর পৃথা টাই মুখ টিপে হাসছে। মাইশা এবার দাঁতে দাঁত পিষে বলল, এই যে এইভাবে কাঁধে মাথা দিয়ে শুয়ে আছো কেন? তো কি করব, বেডরুমে তো আম্মু যেতে দিচ্ছে না। পরে তো ভাবলাম এখানে আমার শাড়ি পরিহিত একটা সুন্দরী বেড আছে, সেখানেই না হলে আমার রাজত্ব শুরু করি। ঠোঁট চেপে মাইশা কোনো মতে নিজের অস্বস্তি নিবারণ করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। যদিও এখানে মানুষজনের নজর স্টেজে বসে থাকা বর আর কনের দিকে, তাই হয়তো কারো নজর এখানে খুব একটা পড়ছে না। আর এই সুযোগটাই কাজে লাগালো আয়াত। না হলে সবার সামনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করার মতো মানুষ আয়াত না। আর সামাদ, পৃথা, আনান ওরা তিনজনই তো ওদের নিজস্ব লোক। হঠাৎ শাওনও এখানে আসলো আয়াতের কাছে, কিন্তু আগে খাবারের তত্ত্বাবধানের কাজে ছিল বলে লম্বা সময় ওকে দেখা যায়নি। এসেই মুচকি হেসে আয়াতকে বলল, কিরে, কি করিস এখানে? দেখোস না যে তোর ভাবির সাথে কোয়ান্টিটি টাইম স্পেন্ড করছি। ভাবিরে সালাম দিয়া ফুট হ। আয়াতের কথা এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেল মাইশা। মুখে ছড়িয়ে পড়েছে রক্তিম আভাস। শাওন সেদিকে পরোয়া না করে চেয়ার সরিয়ে এলিয়ে হো হো করে হেসে দিল, যেন আয়াত মজার একটা কথা বলেছে। শাওনের এই হাসিটা সুন্দর, নিমেষেই আকর্ষণ করার ক্ষমতা আছে ছেলেটার মধ্যে। এমনি পাবলিক প্লেসে কোয়ালিটি টাইম এক্সপ্রেস কোর্স শালা, তোদের জন্যই তো এই রিসেস্টে কত ভালো বেডরুম আছে। দরকার পড়লে তোদের জন্য নুয়াজ ভাইয়ের রুমটাও ছেড়ে দিতে পারি। কি বলো মাইশা?
আয়েশা মাইশার কাঁধে মুখ চুজে ঠোঁট চেপে হেসে বলল, যেন মেয়েটাকে এই অবস্থায় দেখে বেশ মজা নিচ্ছে। শাওন আবার বলল, যে জন্য এসেছি সেটা আগে বলে নেই। আঙ্কেল নাকি তোমার কাছে কিছু গিফট বক্স রেখেছিল এখন কোনে পক্ষকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ওটা স্টোর রুমে রেখেছিলাম। আচ্ছা, আঙ্কেল তোমায় বলেছে সেগুলো এনে সেন্টারের সামনে রাখতে পারবে? অবশ্যই পারবো। বিরক্ত হলো আয়াত। চোখ মুখ কুঁচকে শাওনের উদ্দেশ্যে বলল। শাওন এমন ভাব করলো যে আয়াতের কথায় ওর কোনো ভ্রুক্ষেপ নেই। মিহি কণ্ঠে আবার বলল, তোকেও তো মা ডেকেছে। এই মহিলা তো নিজের জামাইয়ের সাথে প্রেম করছে, এখন আমারটাই ভিলেন হয়ে আসছে। রাহেলা বেগমকে মিনমিনিয়ে কয়েকটা কথা বলতে বলতে উঠে দাঁড়ালো। তাই শাওন ইতিমধ্যে চলে গিয়েছে এখান থেকে। মাইশা চলে যেতেই ওর হাত চেপে নিচের একটু কাছে টানলো আয়াত। সন্ধে হয়ে এসেছে ইতিমধ্যে, তাই লাইটিং এর ফিচেলে রংটা আয়াতের মুখে পড়তে এ যেন এক অবর্ণনীয় রূপ ধারণ করলো। ঠোঁটে হয়তো একটু হাসি আছে, তবে তা বোঝা মুশকিল। মাইশা সরু কণ্ঠে বলল, কি হয়েছে? মাইশার বড় বড় চোখের দৃষ্টি আয়াতের গলার একটু নিচে। এর ওপরে চোখ তোলবার মতো দমটি যেন ওর নেই। মেয়েটা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে ঘন ঘন ঠোঁট কামড়ে ধরে মাইশা। এই জিনিসটা আয়াতের প্রত্যেকবার ঘোর লাগিয়ে দিল। বুঝতাই মাইশাকে অপূর্ব লাগে দেখতে। আয়াত খানিকটা ঝুঁকে এলো মাইশার কানের কাছে। পকেটে সন্তর্পণে রাখা গোলাপটা কানে গুজে দিল ধীরে সুস্থে। আয়াতের শরীরের এক তীব্র ঘ্রাণ অনুভব করা যাচ্ছে। তাই আয়াতের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ নৈশব্দের মতো বাজছে বিরতিহীন ভাবে। আড়ষ্ট কণ্ঠে আয়াত এবার বলল, আমার মাইশা পাখির জন্য উপহার, অপেক্ষা করব তোমার জন্য পেছনে দিঘির কাছে। বলেই রাহেলা বেগমের কাছে নিঃশব্দে চলে গেল আয়াত। ছেলেটার এসব ছোটখাটো আড়ষ্ট কথাবার্তা সীমাহীন পাগল করে তোলে মাইশাকে। আর বেশি কিছু ভাবলো না। তাই মুচকি হেসে আব্বুর কথা মতো গিফট আনার জন্য তাই চলে গেল স্টোর রুমের দরজা খুলে লাইটটা জ্বালালো মাইশা। এতগুলো বিয়েবাড়ির গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে ওই দুটো গিফট বক্স খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে ওর। আম্মুর কথা শুনে গিফটটা বেডরুমে ডাকলেই ভালো হতো। বিষয়টি ভাবতে ভাবতে এদিক ওদিক জিনিসপত্র হাতড়ে খুঁজে চলেছে গোলাপি রঙের প্যাকেটটা মোড়ানো সেই গিফট বক্সটা। হঠাৎ ধপ করে দরজা লাগানোর শব্দে কাল না করে পিছনে ফিরল সে। মাসুদকে দেখেই বুকের ঢিপ ঢিপ শব্দটা ক্রমশ বেড়ে গিয়েছে মাইশার। নিঃশব্দে দরজার লক লাগিয়ে সে এগিয়ে আসছে উদ্ভ্রান্তের মতো। মাইশা মনে মনে বলল, এভাবে ভীত হলে চলবে না। এর আগেও এই ছেলেটাও ওর সাথে এরকম করার চেষ্টা করেছে। তাছাড়াও ভীত হওয়ার মতো মেয়ে মাইশা না। তাই চেঁচিয়ে বলে উঠল, তুমি তুমি এখানে কি করছো? আর দরজা লক করেছো কেন? সরো বলছি। মাসুদ হাসল বিশ্রীভাবে। ঠোঁট কামড়ে মাইশার শরীর ওপর থেকে নিচে এমন ভাবে পর্যবেক্ষণ করলো যেন এখনই কামনার আগুনে ওকে নিঃশেষ করে ফেল। ধিক্কার জানালো মাইশা। তাই নুহাস ভাইয়া আগেই বলেছিল এই ছেলে কখনোই ঠিক হবে না। মাসুদকে ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করতেই ওকে সজোরে দেওয়ালের সাথে চেপে ধরলো মাইশাকে। যতই হোক, একজন ছেলের শক্তির সাথে একটি মেয়ের পেরে ওঠা আসলেই বেশ দুঃসাধ্য। তবুও আপ্রাণ ছোটাছুটি করে চলছে মাইশা। মাসুদের এক হাত মাইশার দুহাত খামচে ধরে আছে, আর অন্য হাত দিয়ে ওর মুখ চেপে ধরে আছে। মাসুদের বলিষ্ঠ হাতের আক্রমণে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মাইশার। মাসুদের তবু ছাড়ার নাম গন্ধ নেই। ওর হাতে সময় কম, আর এই অল্প সময়ের মধ্যে কাজ সারতে হবে। মাইশার চুল টেনে এবার বলল, সেদিন তোর ভাই তোকে শুতে না শুতেই অনেক গরম দেখিছিল না? আজ তো তোরে কুকুরের মতো খুবলে খুবলে খাবো। তখন দেখবো তোর ওই ভাইয়ের দেমাগ কই যায়। নিজের ভাইয়ের নামে এত অশ্রাব্য গালি শুনে মাইশার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মাসুদ আবারও একটা বিদঘুটে হাসি দিয়ে মগ্ন হয়ে গেল মাইশাতে। শরীরের বিভিন্ন আপত্তিকর স্থানে নিজের নোংরা হস্তের নোংরা ছোঁয়া ভরিয়ে দিয়ে অবিলম্বে মাইশা চাতক পাখির মতো ছুটোছুটি করে চলছে। তাই মাসুদ ওর কোমরের এক পাশ থেকে শাড়ি সরিয়ে খামচে ধরল হিংস্র পশুর মতো। নিজের ঠোঁট দিয়ে আগ্রাসী ভঙ্গিতে শরীরের সকল স্থানে পাগলের মতো শাসন করে চলল। মাইশাকে এত ছুটোছুটি করতে দেখে মেঝেতে ফেলে দিল সজোরে। ব্যথায় কুকিয়ে ওঠে না। আজ তো ওর জন্য একটা বিশেষ দিন, ওর ভাইয়ের বিয়ে। সব
সবাই কত আনন্দ করছে সেখানে। হুট করে আয়াতের কথাও মনে পড়লো ওর। আয়াত কি তবে দিঘির প্রান্তরে ওর জন্য অপেক্ষা করছে? অনুভব করতে পারছে মাইশার আগম বিপদের সম্পর্কে? সেও কি তাহলে ধর্ষিতা উপাধি নিয়ে পৃথিবীর বুকে বাঁচবে? কিভাবে দাঁড়াবে তবে আয়াতের কাছে? হুট করে দরজায় কাঠের শব্দ শোনা যেতে থাকলো ক্রমাগত। হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে বাইরে, গগন বিদীর্ণ কণ্ঠে ডাকছে বারবার, মাইশা। ভিতরে কোনো গন্ডগোল অনুভব করতে পেরে সজোরে এক ধাক্কায় দরজাটি ভেঙে ফেলল আগন্তুক। মাসুদ বিশ্রী হেসে সরে দাঁড়িয়েছে। আগেরবার সেই কামনা না মেটাতে পারলেও এখন যা মিটিয়েছে এতেই মাইশাকে কলঙ্কিত করার জন্য যথেষ্ট। আনান আর পৃথা দাঁড়িয়ে আছে বাইরে। ভেতরের এই দৃশ্য দেখে যেন হতবাক না হয়ে পারল না। মাসুদ তাচ্ছিল্যের স্বরে বলল, ও, তোমরাও আমাদের মতো এখানে মজা করতে আসছো নাকি? পরে মজা কইরো ভাই, আমরা দুজন এখন কামলীলায় ব্যস্ত আছি। নিজেকে আর নিজের বোনের মতো কল্পনা করা পৃথাকে নিয়ে মাসুদের বিশ্রী কথাবার্তায় গায়ে আগুন ধরে গেল আনানের। মাইশার অবস্থা দেখে যা বোঝার বুঝে নিয়েছে। কোনো কথা না বলে মাসুদকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো আনান। চেঁচিয়ে বলে উঠল, তার বাচ্চা শালা, তোর আমি জবাই করবো। সাহস কি করে বলো তোরে ওরে ছোঁয়ার? আনান এলোপাথারি মেরে চলেছে মাসুদকে। নাক মুখ দিয়ে তাই মাসুদের ছিটকে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু মাসুদের চোখে মুখে উদ্ভ্রান্তের হাসি। পৃথা জলদি শাড়ির আঁচল টেনে পেঁচিয়ে নিল মাইশাকে। মেয়েটার গলায়, হাতে, কোমরে কামড় আর আঁচলের বিশ্রী দাগ বসে গিয়েছে। আনান পৃথা সময় মতো আসার কারণে মাসুদ মাইশার তেমন একটা ক্ষতি করতে পারেনি। দুর্বল ভঙ্গিতে পৃথার শরীরে নিজের শরীর ছেড়ে দিয়েছে মাইশা। এদিকে আনানের অবস্থা বেগতিক। মাইশাকে নিজের বন্ধু থেকে বেশি বোন মনে করেছে সে। আর নিজের চোখে এমন নির্মম পরিস্থিতির কথা স্মৃতিচারণ করলেই মারের গতি আরো বাড়িয়ে দেয় আনান। এবার ওকে না থামাতে পারলে সত্যিই পাগলটা উত্তম মধ্যম কিছু করে বসবে। আনান মাসুদের নাকে আর একটা ঘুষি মেরে বলল, লজ্জা করে না নিজের চাচাতো বোনের বান্ধবীর সাথে এমন আচরণ করতে? নুহাস ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজ করছস না? তুই করছস? তোরে আজকে আমি মেরে হলাম হারামজাদা। পৃথা এবার চেঁচিয়ে বলে উঠল, আনান, মাইশার জ্ঞান আসতেছে না। বিচলিত হয়ে মাসুদকে মেঝেতে ফেলে মাইশার কাছে আসলো তাই। ওর এমন অবস্থা দেখে চোখে পানি এসে পড়ছে আনানের। মাইশাকে কোলে তুলে নিয়ে বলল, জলদি ডাক্তারের কল দে, আমি ওরে রুমে নিয়ে যাচ্ছি। আর আয়াত ভাইকেও কল দে। আয়াতের নামটা উচ্চারণের সময় আনানের মনে তোলপাড় শুরু হয়েছিল। বেচারা মাইশার এই অবস্থা মেনে নিতে পারবে তো? পিটপিট করে চোখ খুলতেই মাইশার চোখে মুখে আছড়ে পড়ল কারো উত্তপ্ত নিঃশ্বাস। ব্যথায় শরীরে টানাপোড়েন শুরু হয়েছে মেয়েটার। জায়গায় জায়গায় অনুভব হচ্ছে নিবিড় কষ্ট। ধীরে ধীরে চোখ মেলল তাই। আয়াতের বিবরণ মুখখানা দেখা যাচ্ছে একটু কাছে। কি শান্ত আর গহীন তার চোখের দৃষ্টি। হঠাৎ মাসুদের সেই হিংস্র আচারগুলোর কথা মনে পড়তেই সম্বিত জ্ঞান ফিরে পেল মাইশা। সাথে সাথেই উঠে বসে দেখতে থাকে আশেপাশে মাসুদ রয়েছে কিনা। কিন্তু এখানে মাসুদ ছাড়া সবাই আছে। মাইশার বাবা, মা, নুহাস, অর্পি, আনান যাচ্ছে। মাইশা এখনো একটা ট্রমাতে। একটা মেয়ের জন্য সম্মানহানি বিষয়টা যে ঠিক কতটা অপ্রীতিকর সেই জিনিসটা সেই মেয়ে ছাড়া আর কেউ কল্পনা করতে পারবে না। শারমিন বেগম ক্ষণে ক্ষণে হু হু করে কেঁদে উঠছেন। মাসুদের ব্যাপারে উনি জানতেন, কিন্তু বিয়েতে এতটাই চাপ ছিল যে মেয়েটার দিকে এতটাও মনোযোগ দিতে পারেননি কেউ। তাছাড়া ওই ছেলেটা যে স্টোর রুমের অল্প সময়ের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা রটিয়ে দিবে তা জানলে বিন্দুমাত্র মাইশাকে সেখানে পাঠাতেন না তিনি। আনান খাটের এক কোণে বসে আছে বিধ্বস্ত ভঙ্গিতে। মাইশার এত নিস্তব্ধতা দেখে ছেলেটার প্রাণ শুকিয়ে যাচ্ছে। তবুও কারো মনে যেন সাহস নেই যে মেয়েটাকে কি বলে সান্ত্বনা দেবে। মাসুদ কোথায়? মাইশার শীতল কণ্ঠ। ছেলেটার কথা মনে করতেই আয়াতের চোয়াল যেন আরো শক্ত হয়ে উঠল। কিছু বলতে যাবে তখনই নুহাস চেঁচিয়ে বলে উঠল, ওই জানোয়ারে বাচ্চাটাকে মেরে বাইরে ফেলে রেখেছি, এক ফোঁটাও নড়াচড়া করতে পারবে না। ওই হারামজাদা, পুলিশ আসুক, এরপরে ওর ব্যবস্থা হবে। আমায় ওর কাছে নিয়ে চলো। মাইশার এরূপ কথাই হক চুকিয়ে গেল সবাই। আয়াত অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে আছে। আয়াত ওর হাত আগলে কিছু একটা বলতে যাবে, মাইশা তখনই হাত সরিয়ে বলল, খবরদার, আমায় কেউ ছবে না।
আয়াত হাত সরিয়ে ফেলল নিজের। মেয়েটা এখনো এই পরিস্থিতিতেই আছে। মাইশা কোনো মতে উঠে সবার সাথে তাই বাইরে প্রাঙ্গণের দিকে গেল। রুমের তুলনায় বাইরে মানুষের পরিমাণ আরো দ্বিগুণ, যেন এখানে কোনো স্টার প্লাসের সিরিয়াল চলছে। ঠিক এমনভাবে তাকিয়ে আছে মাইশার দিকে। একপাশে দেয়াল ঘেঁষে স্তব্ধ হয়ে বসে মাসুদ। রক্তের স্রোতে ছেলেটার মুখের আকার পাল্টে গিয়েছে। এর এমন অবস্থা যে কে কে করতে পারে এটা ভালো মতোই জানে মাইশা। মাসুদের পাশেই ওর মা ওরফে অর্পির চাচি বসে আছে মাথায় হাত দিয়ে। মাইশাকে দেখা মাত্র একটা ক্রোধের ভাব ফুটে উঠল ওনার মুখে। প্রাঙ্গণে মিজান সাহেব, আরিয়া আর রাহেলা বেগমও অনিমেষ পানে তাকিয়ে আছে মাইশার দিকে। মাসুদের মা ক্ষোভ সুরে বলল, আসছে এই ঢুঙ্গি মাইয়া, আমার ছেলেরে মার খাওয়াইয়া শান্তি হয়নি তোমার? ভুলে যাবেন না চাচি যে মাসুদ ভাই কি করেছিল আপুর সাথে। ওরির কথায় তাই চেঁচিয়ে বলে উঠল, ছেলে মানুষ এমনি এমনি এসব করেনি, বুঝেছো? এই মেয়ের চরিত্রে সমস্যা আছে। না হলে আমার মাসুদ জানলো কিভাবে যে ওই মেয়ের স্টোর রুমে আছে? আমি নিশ্চিত এই দুশ্চরিত্রা মেয়েটাই মাসুদরে ভুলা ভালা উল্টাপাল্টা করার চেষ্টা করছে। অর্পির মা আমিনা বেগম বলে উঠল, মুখ সামলে কথা বলেন ভাবি। আমি এতক্ষণ মুখ সামলেই ছিলাম, কিন্তু এখন আর পারবো না। যখন থেকে আসছি তখন থেকেই দেখতেছি এই মাইয়া বড্ড চালবাজ। একবার আনান, একবার সামাদ, একবার ওর পীড়িতের খালাতো ভাইয়ের বন্ধুর সাথে গুটগুট করে। আমি কি কিছু বুঝি না মনে করছো? শোনো আমেনা, খোসা ছাড়া কলার দিকে একবার হলেও সবাই চোখ তুইলা তাকাইব। এখন এই মাইয়া যদি আমার পোলার সামনে বুকের আঁচল ফেলা ঘুটঘুট করে, তবে কি আমার পোলায় একটু হলেও মধু খাইতে যাইব না? আগে এরে ঠিক হইতে কও, দুশ্চরিত্রা কোথাকার। আয়াত হাসল বিব্রত ভঙ্গিতে। মনে পাহাড় সমান ক্ষোভ পুষে রেখেছে। আজ এই মাসুদের মা যদি মুরব্বী মানুষ না হতো, নির্ঘাত আয়াতের হাতে রক্তারক্তি হয়ে যেত। আশেপাশের মানুষও রীতিমতো কানাঘুষা শুরু করে দিয়েছে। আয়াত দু কদম এগিয়ে গেল মাসুদের মায়ের দিকে। ভদ্ররূপী এই মহিলাটি সরু চোখে তাকালেন। আয়াত ঠোঁটচোরা হালকা নাড়িয়ে বলল, হয়েছে আপনার কথা। এতক্ষণ আপনি অনেক কিছু বলেছেন, আমরা বোবা মানুষের মতো আপনার কথা শুনছিলাম, বাট আর না। ফার্দার আমি যদি আমার হবু বইয়ের ক্যারেক্টার নিয়ে আপনার কাছে আর একটা কথা শুনি, আমি তবে ভুলে যাব আপনি নুহাশ ভাইয়ের চাচি শাশুড়ি। গট ইট? আয়াত কথাগুলো অত্যন্ত শান্ত ভঙ্গিতে বললেও মুখ ইতিমধ্যে ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছে। ওই ছেলেটাকে একটু মারতে পারলে শান্তি হতো, কিন্তু আনান আর নুহাশ এর মেরে যা অবস্থা করেছে, আরেকটু মারলে যে বাচ্চার নিশ্চয়তা শতভাগ অনিশ্চিত হয়ে যাবে, এটা ভেবে আয়াতকে থামিয়ে দিলেন মিজান সাহেব। রহমান সাহেবের ব্লাড প্রেশার একেবারে হাই হয়ে গিয়েছে। তরতর করে কপাল থেকে তাই বেয়ে পড়ছে ঘাম। পরিবারের লোকজনের অবস্থা কাহিল হলেও অন্যেরা মাইশাকে নিয়ে নিজেদের ভিড়ে নানা রকম জলপ করতে শুরু করেছে। কেউ মেয়েটার অনিশ্চিত ভবিষ্যতের হাহাকার করে, তো কেউ কুৎসা রটিয়ে দেয়। তন্মধ্যে বাড়িতে আগমন ঘটল দলবল সহ কিছু পুলিশের। তাদের সাথে আরো দুজন মহিলা পুলিশও আছে। এখানে কি হয়েছে এটা সম্পর্কে আগেই ধারণা আছে ওনাদের। পুলিশের একজন বলে উঠল, মাসুদ শিকদারকে গ্রেপ্তার করার জন্য আমাদের ওয়ারেন্টি প্রদান করা হয়েছে ওপর মহল থেকে। কোথায় সে? সামাদ সসম্মানে ওনাকে মাসুদের কাছে নিয়ে গেল। পুলিশরা সবাই মাসুদের এই অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। যদিও একজন রেপিস্ট হাতে নাতে ধরা পড়লে যে তার এমন ভয়াবহ অবস্থাই হয়, এই সম্পর্কে ওনাদের সবার ভালো ধারণা আছে। পুলিশ ভদ্রলোক তাদের লোকদের নিয়ে সুন্দরভাবে হাতে হ্যান্ডকাপ পরাতে বললে এগিয়ে আসলেন মাসুদের বাবা। তিনি জানেন যে মাসুদ হয়তো অন্যায় করেছে, তো কোনো তার ছেলে জেল খাটুক। পুলিশ ভদ্রলোককে তিনি বললেন, একটু থামুন স্যার, আপনার আগে ভিকটিমের সাথে কথা বলা উচিত। আমাদের ভাষ্যমতে হি ইজ নট রেপিস্ট। ভেতরে ভেতরে কিছু একটা গন্ডগোল হয়েছে। নুহাশ এবার দাঁতে দাঁত চেপে বলল, ওই ভদ্র মুখোশধারী লোক আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে স্যার। আমার জানা মতে অ্যাটেন্ড টু রেপ এর কারণেই আসামিকে গ্রেপ্তার করা যায়। এদের দুজনের দুই কথায় পুলিশ লোকটি এবার বিরক্ত হলেন। তাই ক্ষেপে গিয়ে তিনি বললেন, সে হিসেবে চাইলেও আপনাকেও গ্রেপ্তার করা যায় মিস্টার নুহাশ। আইন ভঙ্গ করে তা নিজের হাতে নেওয়ার ক্ষমতাও তো আপনার নেই। দমে গেল নুহাশ। পুলিশ সরু চোখে এবার সবাইকে পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ, তারপর বলে উঠলেন, ভিকটিম কোথায়? তাকেও আমাদের সাথে থানায় যেতে হবে। তদন্তের জন্য আমাদের তার রিপোর্ট প্রয়োজন।
আপনার কি মনে হয় স্যার একটি মেয়ে অ্যাটেম্প টু রেপের মতো জঘন্য পরিস্থিতিতে পড়ে কোনো কথা বলার মতো অবস্থায় থাকবে? আয়াতের কড়া কণ্ঠ। ভদ্রলোক বিব্রত ভঙ্গিতে হাস। তারপর পাশের মহিলা পুলিশটি বললেন। এতক্ষণ পরে মুখ খুলল মাইশা, কাপা কাপা গলায় বলল, এখানে রিপোর্ট নেওয়া যায় না? মহিলা পুলিশটি এবার বললেন, হ্যাঁ জি। এই উত্তরটি দেওয়ার সময় মাইশার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পুলিশ ভদ্রলোকটি এবার বললেন, ঠিক আছে, ওনার এখানেই বয়ান নেওয়া হবে। কেউ একজন একটি খালি রুমের ব্যবস্থা করুন প্লিজ। ভিকটিমের এই দৃশ্য যারা দেখেছেন তারাও আমাদের সাথে থাকবেন। কথা মতো তাই হলো। মাইশা, আনান, পৃথা আর পুলিশের সেই 4 জন লোক সবাই বসে আছে একটি খালি রুমে, আর কাউকে ভেতরে আসার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ ভদ্রলোকের ইশারা মতো মহিলা পুলিশ এবার বললেন, জি। বাবার কথা মতো স্টোর রুম থেকে আমি গিফট আনতে গিয়েছিলাম। তখন আমার বড় ভাইয়ের বিয়ের কাজ শেষ হয়েছে কিছুক্ষণ হবে, আর স্টোর রুম ভ্যানু থেকেও খুব একটা দূরে না। 2 সেকেন্ডের কাজের জন্য গিয়ে যে এত বড় কিছু একটা হয়ে যাবে তা মূলত আমি ভাবতেই পারিনি। পুলিশের এরূপ উদ্ভট প্রশ্নে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু দেখা গেলে পুলিশ নিজের জায়গাতে ঠিকই আছেন। তাই বলল, ওই যে বললাম, স্টোর রুমটা বিয়ের ভ্যানু থেকে বেশি একটা দূরে না, তাই আমার আসতে এত দেরি হচ্ছে দেখেই ওরা এখানে গিয়েছিল। সীমা অতিক্রম হয়ে যাচ্ছে আনানের, তাই নিরাপত্তা কাটিয়ে বলল, দেখুন ম্যাডাম, এরকম প্রশ্ন আপনি করতে পারবেন না। আনান এবার চুপ হয়ে গেল। পুলিশ মহিলাটি এবার তীক্ষ্ণ চোখে মাইশার গলার দিকে তাকালেন। মাইশা ওড়না দিয়ে নিজেকে আড়াল করে রাখা সত্ত্বেও অল্প বিস্তর সেই দাগগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। মহিলাটি পুনরায় বললেন। লজ্জায় বিব্রত হয়ে টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল মাইশার। আনান, পৃথাও পিছনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। মাইশার এই কথাটি শোনার আগে বোধহয় পড়ে যাওয়াও ভালো ছিল। ঠোঁট চেপে তবুও কান্না আটকিয়ে বলল, না। এত বেশি আর কিছু বলতে পারল না মাইশা। পুলিশের লোকজন ধন্যবাদ জানিয়ে মাসুদকে গ্রেফতার করে চলে গেল নিজ ক্ষেত্রে। পিছু পিছু মাসুদের বাবা মাও গিয়েছে। এখন পুরো বিয়ে মহল শান্ত। এই তো 2-2.5 ঘন্টা আগে যেখানে আনন্দ মজলিসে গমগম করছিল, সেখানে এখন আগের ন্যায় অনেক মানুষ থাকলেও ধ্বংসস্তূপ ছাড়া কিছুই মনে হলো না। মাইশা বিধ্বস্ত অবস্থায় বসে আছে প্রাঙ্গণে। সবার মধ্যে রীতিমতো কানা ঘুষা চলছে এই ব্যাপারে যে 7-8 মাস পর হয়তো এভাবেই ওর বিয়েটাও হতো। কিন্তু এই মেয়েটা কলঙ্কিত হওয়ার পর আদেও এমন কিছু হবে? দোষ তো আর মাইশার ছিল না, তবে কেন ওই নরপশু মাসুদের কর্মফল সে ভোগ করবে? মিজান সাহেব হাঁটু গেড়ে বসে পড়লেন মাইশার পাশে। চশমার ভেতর দিয়ে ওনার আর্দ্র চোখ যুগল স্পষ্ট দেখা যাচ্ছে। মাইশা এবার শীতল ভঙ্গিতে বললেন, খালু, তুমিও কি অন্য 4-5 জনের মতো আমায় দুশ্চরিত্রা উপাধি দেবে? মেয়েটাকে এভাবে দেখে বুকটা হু হু করে উঠেছে মিজান সাহেবের। যত জঘন্য পরিস্থিতি হোক না কেন, এই মেয়েটাকে প্রচন্ড বিশ্বাস করেন তিনি। আদরের সহিত তিনি এবার বললেন, না রে মা। মাইশা এবার ঝপ করে মিজান সাহেবের বুকে মাথা এলিয়ে পাগলের মতো কাঁদতে থাকলো। মিজান সাহেব এবার যেন পাথর হয়ে গিয়েছেন। এই মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার পরিভাষা আর নেই। মাইশা কাঁদতে কাঁদতে এবার বলল, এই জানোয়ারটা আমার সব স্বপ্ন চুরমার করে দিল খালুজান। আমার সুন্দর ভবিষ্যৎটা নিমিষেই তছনছ করে দিল। এই সমাজ আমায় বাঁচতে দেবে না খালুজান। আমার ভালোবাসা, বন্ধু, পরিবার সবকিছু আজ হারিয়ে গেল শুধু এই জানোয়ারটার নোংরা ছোঁয়ায়। মিজান সাহেব পরম মগ, তিনি ব্যর্থ। এর মধ্যে একজন বৃদ্ধ মহিলা বলল। আরেকজন বলে উঠল, এমন হাজারো কথা শোনা যাচ্ছে আশপাশ থেকে। মিজান সাহেব এবার চেঁচিয়ে বললেন, এখন এসব কথা না বললে হয় না? আয়াতের চাচি এবার বলল, কথা তো আর খারাপ বলো নাই কেউ। আপনি যে এত আদর দেখাচ্ছেন, আপনি কি এখনো চাইবেন এই মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে? হঠাৎ থেমে গেল সব পরিস্থিতি। আয়াত এতক্ষণ একটা কথাও বলেনি, কেননা নুহাস ভাই কড়াই কন্ডাই বলে দিয়েছে আয়াত যেন আর একটা কথাও না বলে। এখানে আয়াতের কথা বলাতে পরিবেশ আরো বিগড়ে যেতে পারে। তাই নুহাস আগেই নিজের পূর্ব বিচক্ষণতার সাহায্যে আয়াতকে চুপ থাকতে বলল। মিজান সাহেব গম্ভীর হয়ে বসে আছেন। মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না, বোঝাই যাচ্ছে খুব গভীর কিছু ভাবতে মগ্ন তিনি।
সবাই ভেবে নিল যে মিজান সাহেব হয়তো সুযোগ মতো আয়াত আর মাইশার বিয়ে ভেঙে দিবে। আয়াত তখনও উদাসীনভাবে ওর বাবার দিকে তাকিয়ে থাকলো। নীরবতা কাটলেন মিজান সাহেব, ঠোঁট নাড়িয়ে বলে উঠলেন, হ্যাঁ আমি দেব আমার ছেলের সাথে মাইশার বিয়ে। আমার ছেলে ওকে আগলে রাখবে, ওর নিমিষে চুরমার হয়ে যাওয়া জীবনটা আবার স্বাভাবিক করে দিবে। আয়াত আর মাইশার বিয়ে হবে, আজই হবে, এখানেই হবে। বিস্ময়ের একেবারে চরম ধাপে চলে গেল সবাই। এমন ভাবে মিজান সাহেবের দিকে তাকিয়ে আছে যেন এই বিষয়টিকে টিভির পাতায় ব্রেকিং নিউজ করা যাবে। আয়াতের চাচি গাটা মেরে বলল, ভাই ভেবে বলছেন তো? 100 বার ভেবে চিনতে বলেছি। মাইশা আর আয়াতকে প্রস্তুত থাকতে বলো, আজই ওদের বিয়ে হবে। আমার এই ফুলের মেয়েটাকে নিয়ে আর কোনো কথা আমি শুনতে পারবো না। মিজান সাহেবের কথায় রাহেলা আর রহমান সাহেবের মুখে ফুটে উঠেছে কৃতজ্ঞতার হাসি। মাইশাও নীরবে নিজের খালুজানের দিকে তাকিয়ে আছে, আর পরপর জীবনের বড় দুইটা ধাক্কা খেল। এত কিছু সামলাতে পারবে তো? সন্ধ্যা নেমে রাত হয়েছে 5 কি 6 ঘন্টা হলো, আর এই সময়ের ব্যবধানেই ওলট পালট হয়ে গিয়েছে সবকিছু। হ্যাঁ, 3 কবুলের মাধ্যমেই বিয়ে সম্পন্ন হয়েছে আয়াত আর মাইশার। যে বিয়েটা হয়তো আরো 7-8 মাস পর ধুমধাম করে করা যেত, তা পরিস্থিতির দায়ে পড়ে সম্পন্ন হলো আজকে। পুরো বাড়িতেই তুখর নীরবতা, কারো মধ্যে কোনো কথা নেই। এই পুরোটা সময় মাইশা পাথর হয়ে বসেছিল। পরে আনান আর পৃথার জোড়াজড়িতে মাইশাকে নিয়ে যাওয়া হয় ওর নিজের ঘরে। মেহমানরাও সবাই নিরুদ্দেশ হয়ে গিয়েছে। প্রাঙ্গণে গম্ভীর ন্যায় বসে আছে শুধু পরিবারের লোকজন। নীরবতা কাটিয়ে আরিয়া মিজান সাহেবকে বলল, না হতো না। অল্প সময়ে মাইশা একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে পড়েছে। বড্ড নাজুক ধরনের মেয়েও। সেই দুর্ঘটনার পর ওর মনে ভয় ঢুকে গিয়েছিল যে আয়াত হয়তো ওকে ছেড়ে চলে যাবে, তারপর আরো ভেঙে পড়বে মেয়েটা। তুমি কি চাও এই সময়ের গতি ওকে তিলে তিলে শেষ করে ফেলুক? মিজান সাহেবের উত্তর যুক্তিসঙ্গত, তাই কেউ আর কোনো কথা বলল না। এখন এই সময়ে কেবলমাত্র আয়াতই পারবে ওকে সামলিয়ে তুলতে। শাওয়ারের নিচে স্তব্ধ হয়ে বসে আছে মাইশা। পরনের জামাটি ভিজে গায়ের সাথে আঁটো হয়ে আছে, তবুও সেদিকে মাইশার ধ্যান নেই। বারবার আজকের সেই বিভৎস মুহূর্তগুলোর কথা বাতাসের ন্যায় চোখের সামনে প্রতিফলিত হতে থাকলো। পানির স্পর্শে মাসুদের সেই হিংস্র আঁচড়ের ব্যথায় টনটন করছে শরীর। মাইশা তো কত কল্পনা করেছিল ওর এই শরীরে বিয়ের পর শুধুমাত্র আয়াতের স্পর্শগুলো থাকবে। তবে মাসুদ কেন সেই জিনিসটুকু কেড়ে নিল ওর থেকে? আয়াত কি ওকে তাহলে মেনে নিবে? চিৎকার করে ইচ্ছে হচ্ছে ওর বলতে, আর নিজেকে সামলে রাখতে পারল না মেয়েটা। নিজের শরীরে একটু ঘরটিতে পুরো অন্ধকার, বাথরুমের দরজাটি হালকা ভিড়ানো, আর শাওয়ারের শব্দে বুঝতে বাকি রইল না যে কি হতে পারে। দ্রুত পায়ে সেখানে এগিয়ে গেল আয়াত। ভিতরে সেই করুণ দৃশ্য দেখে আয়াত ভিতরে গিয়ে হতভম্বের মতো হাঁটু ভেঙে বসে পড়ল সেখানে। শাওয়ারের পানিতে আয়াতও ভিজছে আংশিকভাবে। মাইশা পাগলের মতো শরীরে ঘষা মাজা করে চলেছে, কাঁপছেও অল্প বিস্তর। আয়াত ঠোঁটচোরা হালকা নাড়িয়ে বলে উঠল, শান্ত হও মাইশু। আয়াতের সম্মোহনী কণ্ঠে করুণ চোখে সেদিকে তাকালো মাইশা। শাওয়ারের ঝপঝপ পানিতে চোখ মেলে আয়াতের লোভনীয় মুখটার দিকে সে তাকাতে পারছে না। আদেও কি এখন সে আয়াতের যোগ্য? এই সমাজ যে ওকে কলঙ্কিত করে ফেলেছে। মাইশা শীতল কণ্ঠে বলল, কেন এসছো এখানে? আমি তো দুশ্চরিত্র, আমি রেপের মতো ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছি। কেন বিয়ে করলে এই কলঙ্কিত মেয়েকে? এভাবে বলো না। কেঁদে দিল মাইশা। হেঁচকি তুলতে তুলতে বলল, মাইশার কথা শেষ হওয়ার আগেই আয়াত ক্ষিপ্ত গতিতে বুকে জড়িয়ে নিল মাইশাকে। মাইশা তখনও পাগলের মতো কেঁদে চলছে, কিন্তু আয়াতের হঠাৎ এভাবে ঝাঁপিয়ে পড়াতে কান্নার গতিটা হালকা কমিয়ে দিল। স্থির লাগছে ছেলেটাকে। আয়াত নিজের বলিষ্ঠ হাত মাইশার চুলে মৃদুভাবে আঁকড়ে রাখলো, তাই উষ্ণ নিঃশ্বাস অবিরামভাবে আছড়ে পড়ল মাইশার গলা আর ঘাড় সংলগ্ন স্থানে। আয়াত ঠোঁট কাঁপিয়ে মৃদুভাবে বলল, তুমি যেমন, তোমাকে আমি তেমনভাবে ভালোবাসি মাইশু। এই হাত না ছাড়ার কথা যখন দিয়েছি, তবে মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়বো না। আমি এক নারীতে আসক্ত হতে চাই, মনে প্রাণে বলতে চাই, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, এই মাইশু পাখিটা শুধুমাত্র আরহাম আয়াতের। আয়াতের আড়ষ্ট কণ্ঠে এক অন্য জগতে চলে যাচ্ছে মাইশা।
বাথরুমে এখন কেবল শোনা যাচ্ছে ঝর্ণা থেকে গড়িয়ে পড়া অজস্র জলধারার প্রতিধ্বনি। মাইশা আয়াতের বুকে থাকা অবস্থাতেই তপ্ত শ্বাস ছাড়ল কয়েকবার। আয়াত পুনরায় বলল, যে ভুল করেছে সে উপযুক্ত শাস্তি পেয়ে যাবে মাইশু। তাহলে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? সে তোমায় শুধু কলঙ্কিত করার চেষ্টা করেছিল, কিন্তু সে যে সফল হয়নি তা তুমিও জানো এবং আমিও জানি। যা করেছে সেটাও আমি ভুলতে পারবো না আয়াত। আজ প্রথমবার আয়াতকে ওর নাম ধরে সম্বোধন করলো মাইশা। আয়াতের নির্বিকার ভাবে শাওয়ারের নিচে মেয়েটাকে বুকে আঁকড়ে রেখেছে। মাইশার শরীর এখন বরফের মতো শীতল, একটু একটু কাঁপছে। তাই আয়াত এক হাত দিয়ে শাওয়ার বন্ধ করে মাইশাকে ভেজা অবস্থায় রেখেই বেরিয়ে এলো বাথরুম থেকে। ওর পরনে প্যান্ট থেকেও পানি চুইয়ে চুইয়ে পড়ে ঘর ভিজে গেল খানিকটা। আয়াত সেদিকে নজর না দিয়ে দ্রুত হাতে ব্যাগ থেকে জামা আর তোয়ালে বের করে মাইশার আকাশ আচ্ছন্ন করে রেখেছে। জানালাটা খোলা থাকার কারণে বাতাসের তালে শব্দ সৃষ্টি করছে বারবার। আয়াত রুমে নিজের জামা কাপড় পাল্টে জানালার ধারে অনিমেষ চোখে বাইরের দিকে তাকিয়ে থাকলো। মাইশাও বেরিয়ে এলো ইতিমধ্যে। জানালার কাছে আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকলো না আর। এতক্ষণ পানির সংস্পর্শ থাকার কারণে একটু শীত শীত পড়ছে। হঠাৎ হাঁচির শব্দেই আয়াত পিছনে ঘুরল। মাইশা দাঁড়িয়ে আছে অপ্রস্তুত ভাবে। আয়াত এবার মৃদু গলায় বলল, আমি জানতাম এমন কিছু হবে। বলেই আয়াত মাইশার হাত টেনে খাটে বসিয়ে দেয়। মাইশার হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে চুলগুলো মুছে দিচ্ছে সন্তর্পণে। মাইশা দুহাতে খাটে রেখে পাথরের ন্যায় বসে রইল। মনে কাজ করছে জানা অজানা নানা সূক্ষ্ম অনুভূতি। চুলগুলো ভালো মতো মুছে দেওয়ার পর আয়াত হাঁটু বেড়ে বসে পড়ল মাইশার কাছে। ওর ফর্সা মুখ অনেকটা বিবর্ণ হয়ে আছে। চুলগুলো ভিজে থাকার কারণে কপালে আঁটো সাঁটো হয়ে রয়েছে। একটা নিঃশ্বাস ছাড়ল আয়াত, উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার এক একটা কথা যে ঠিক কিভাবে আমার বুকে আগুন লাগাচ্ছিল তুমি জানো? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে তুমি, যে মরে যাওয়ার কথা বলা শুরু করেছো এখন? তোমার এক একটা কথার ওজন তো কয়েকশো টনের মতো আছড়ে পড়লো আমার বুকে। কষ্ট কি তোমার একা হয়েছে? মোটেও না, আমিও কষ্ট পেয়েছি, অনেক আকাশ ছোঁয়া কষ্ট। তখন বলা তোমার প্রতিটা কথা তীরের মতো বিঁধেছে আমার বুকে। কিন্তু প্লিজ এরকম কথা বলো না মাইশু। আমার একটু ভুলের জন্য তোমার যদি আবার ক্ষতি হয় তবে আমি নিঃশেষ হয়ে যাব। এই আয়াতকে অস্থির দেখাচ্ছে। মাইশার চোখ গিয়ে গড়িয়ে পড়ছে জলের অবাধ্য ধারা। আয়াত কাল বিলম্ব না করে হুলুস থুলুস ভাবে নিজের ওষ্ঠদ্বয়ের অস্তিত্ব হারিয়ে ফেলল মাইশার ওষ্ঠে। এই প্রথম একটা নতুন ছোঁয়ায় হারিয়ে গেল দুজনে। যেখানে শুধু ভালোবাসার অস্তিত্বই প্রবলভাবে রয়েছে। মাইশা আবেগে জর্জরিত নিজের হয়ে চোখ বন্ধ করে ফেলল। কাপা কাপা হাতে স্পর্শ করলো আয়াতের চিবুক। বেশ কিছুক্ষণ পর আয়াত জড়িয়ে ধরল মাইশাকে। এতটাই জোরে চেপে ধরেছে যে ওর হাড্ডিগুলো বোধ হয় ভেঙে যাবে। আয়াত তা বুঝতে পারল কিনা কে জানে, তবুও কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, আমার স্পর্শে তোমার সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দেব মাইশু। কতটা সীমাবদ্ধতায় আমায় থাকতে হয়েছিল জানো? তোমার উদ্ভট পাগলামিতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেও কখনো সাড়া দেয়নি। কিন্তু তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আজকের এই খারাপ দিনটাকে আমি সুন্দর মুহূর্তে পরিণত করতে চাই। মাইশার কি হলো সে জানে না, শুধু নির্বিকার ভাবে আয়াতের বুকে মিশে ঘন ঘন শ্বাস নিতে থাকলো। বুকে অজস্র বার ঠোঁট ছুঁয়ে বলল, আমি ভালোবাসি তোমায় আয়াত, এর বেশি আর কিচ্ছু ভাবতে পারবো না। আয়াত স্তব্ধ হয়ে আছে। মাইশার মাথায় হাতের বিচরণ চালাচ্ছে আলতোভাবে। বাইরে হালকা হাওয়া বহমান, ফুলের একটা তীব্র ঘ্রাণ পরিবেশটাকে মোহনীয় করে তুলছে। আজই হয়তো গাজীপুরের শেষ রাত। মাইশার সাথে এই রাতের প্রহরটা আকস্মিক হলেও আয়াত মুগ্ধতার সাথে তা সামলে নিল। এই বৃষ্টিময় রাত্রিতে তোমায় প্রবলভাবে আঁকড়ে রাখবো মাইশু পাখি। একটি প্রবাদ আছে, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি ভাবে সময়ের তালে সবকিছু এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। মাসুদ তার উপযুক্ত শাস্তি পেয়েছে এবং অর্পির মা আমেনা বিবিও সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছেন তাদের নিচু মন মানসিকতার জন্য। যারা মাইশাকে দোষারোপ করেছিল পরবর্তীতে নিজেরাই তারা অনুতপ্ত হয়েছিল। ব্যাপারটিকে এত রসালো করে তো। আর সবচেয়ে কাছের মানুষ আয়াত, যার সাপোর্ট ছাড়া হয়তো মাইশা এতদূর এগিয়ে আসতে পারত না। ওদের বিয়ে হওয়ার পরপরই আয়াত কাজে মন দেওয়া শুরু করেছে। বাবার ব্যবসাটা সামলানো প্রথমে ওর জন্য কষ্টকর হলেও নুহাসের সাহায্য নিয়ে তা অনেকটাই এগিয়ে নিতে পেরেছে। বিয়ে করেছে শাওনও, বাবার বন্ধুর মেয়ের সাথে। মেয়েটার নাম নিশি।
অ্যারেঞ্জ ম্যারেজ হলেও প্রথম দেখাতে যে কেউ বলতে বাধ্য ওদের লাভ ম্যারেজ, কেননা অল্প সময়ের মধ্যেই একে অপরকে ওরা মানিয়ে নিয়েছে। সামাদ পৃথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে শীঘ্রই। শুধু বাকি রয়ে গেল আনান। মেয়ে দেখতে নিয়ে গেলে এতটাই উদ্ভট প্রশ্ন করে বসে যে মেয়ে পড়ে হাতে পায়ে ধরে বলে, ভাই আপনার পায়ে পড়ি, আমারে বিয়ে করবেন না। অতপর আনানের এসব কাণ্ডে অতিষ্ঠ হয়ে ধরেই নিল এই ছেলে আর মনের মতো বউ খুঁজে পাবে না। এভাবেই দিন চলে যাচ্ছে সবার। মায়েশা এখন অনেকটা প্রাণবন্ত, সবার সাথে হাসি মুখে কথা বলে। আয়াত অফিস থেকে এলে ওর সবকিছু গোছগাছ করে রাখে। এক কথায় আগের তুলনায় বন্ধন যেন আরো গভীর হয়েছে। কিন্তু আয়াতের একটি বিষয় নিয়ে বড্ড অতিষ্ঠ মায়েশা। ছেলেটা কাউকে না বলে এখনো হুটহাট করে শাওনের সাথে ঘুরতে বেরিয়ে যায়। মায়েশা এ নিয়ে প্রচুর অভিমান করলেও আয়াত পরবর্তীতে এমনভাবে ওকে বোঝায় যে মায়েশা না হেসে পারে না। তবুও আয়াত বারবার একই কাজ করে চলেছে। আজ বিকেলেও ঘটলো এমন ঘটনা। আয়াত ওর মোবাইলে টেক্সট করলো যে আজ আস্তে আস্তে ভোর 4টে কি 5টে বাজবে। লং ড্রাইভে যাবে শাওনের সাথে। এটা থেকে মনে পাহাড় সমান অভিমান জমে উঠল মাইশার। আজ ওদের বিয়ের 1 বছর হতে চলছে, আর এই ছেলেটা কি তবে তা ভুলে গেল? আজ সারাদিন রাহিলা বেগমের সাথে খেটে কত কিছু রান্না করেছে, এর পছন্দের খাবার। ছেলেটার আদেও সেটার হদিশ আছে? এতদিন তো ঠিক ছিল, তবে আজ এই কাজটা না করলে পারতো না? এত নিষ্ঠুরের মতো কিভাবে মেসেজ দিয়ে ফুরুত হয়ে গেল? না, আয়াতকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এতদিন আয়াত না বলে হুটহাট ঘুরতে গিয়েছে না, আজ মাইশাও সেই কাজ করবে। কথা মতো তাই কল দিল আনানকে। ট্রেনের ঝকঝক শব্দে আলোড়ন সৃষ্টি হচ্ছে চারিপাশে। রাতের আধারে বাহিরে দেখা যাচ্ছে মস্ত বড় একটা চাঁদ। কি ফুরফুরে এখানকার হাওয়া, যেন সেই স্পর্শে মানুষ অন্যত্র হারিয়ে যাবে। ট্রেনের বগিতে ক্লান্তভাবে বসে আছে অর্পি, আনান আর মাইশা। অর্পির ঘুমো ঘুমো শরীর এলিয়ে পড়েছে মাইশার কাঁধে, আর আনান মনে মনে দরুদ পড়তে ব্যস্ত। কিরে আনাইন না, এমনি দরুদ পড়তাছস যে? তুই তো ট্রেনে ভয় পাওয়ার মতো মানুষ না। আমি তো আছি আমার চিন্তায়। একে তো নুহাস ভাই আমার বলে তোদের দুইটারে পৃথার বাসায় নিয়ে যেতে, শেষে কি ওয়ার্নিং দিল, মেরার পরাণের বউ আর বোনের যদি কিছু হয় আমারও তবে কিছু করতে করে ফেলবে। এদিকে এই মায়াটা আয়াত ভাইরে না বলে আইছে। যদি আয়াত ভাই ওদিকে জানে আমি তার বউরে নিয়ে ভাগছি, আমার তো তাইলে গর্দন কাটা যাব। ওগুলা কি তোরা বুঝবি? পড়ছি তো আমি মাইন কাটছি ভাই। মিটমিটিয়ে হাসলো দুজন। আনানের এরকম অবস্থায় যেন ওরা না হেসে পারছে না। ট্রেন ঢাকা ছেড়ে অনেক দূরে এগিয়ে এসেছে, আর 2-3 ঘন্টা পেরোলেই তা পঞ্চগড় স্টেশনে গিয়ে থামবে। তাছাড়া বাংলাদেশের উত্তর প্রান্তে পঞ্চগড় হওয়ার এখানে ঠান্ডার প্রকোপ অনেকটাই বেশি, তাই যতই উত্তরে এগোচ্ছে তারা ততই শীতল অনুভূতি হচ্ছে। আচ্ছা, আয়াত যদি জানে যে সে বাসায় নেই, তাহলে আয়াতের রিয়াকশন কেমন হবে? ছেলেটা কি আদেও বুঝতে পারবে ওর রাগের কারণ? শীতের কারণে চোখে ঘুম ভর করছে মাইশার। এখন ঘুমলে মন্দ হয় না। রাত্রির শেষ প্রহর কেটে ঘনিয়ে এলো ভোর। আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে। ট্রেনের জানালার ফাঁক দিয়ে হয়তো কিছু মুহূর্ত পরেই আলো আঁচড়ে পড়বে। ট্রেন এখন থেমে আছে পঞ্চগড় স্টেশনে। পিটপিট করে চোখ খুলল মাইশা। অর্পি ওর কাঁধে হাত দিয়ে ঘুমিয়ে আছে। চশমা আর আগের জায়গায় নেই, নিচে পড়ে যাওয়াতে ভেঙে গিয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ল মাইশা। এবার এই মেয়ে যে ঘুম থেকে উঠেই কিছু দেখতে পাচ্ছি না, গান শুরু করবে এটা নিশ্চিত। উঠেছো তাহলে? পুনিত মেয়েটা। আনানের পাশে আয়াত বসে আছে। আনান সিটে মাথা হেলিয়ে নাক ডাকতে মগ্ন, আর আয়াতের চোখ মুখ দুর্বল, চুলগুলো এলোমেলো, পরনে গতকালকের সেই অফিসের জামা। মাইশা চেঁচিয়ে বলে উঠল, আনান জলদি ওঠো। মাইশার চিৎকারে আনান সহ অর্পিও উঠল। বগিতে থাকা বাকি লোকজনও ব্যাগ নামাতে নামাতে বিরক্তি ভঙ্গিতে মাইশার দিকে তাকালো। আনান পাশে ফিরে আয়াতকে দেখতেই স্তব্ধ হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, ভাই আপনি? ইচ্ছে তো করছে নুহাস ভাইয়ের মতো ঠেসে ঠেসে 2টা চড় মারি। আমার পারমিশন ছাড়াই আমার বউরে নিয়ে আসছো তুমি। আনান বেচারা পারছে না শুধু কাঁদতে। বিচলিত হয়ে বলল, আমারে কি আপনাকে মানুষ মনে হয় না? বউ কয় ওরে না নিয়ে গেলে মারবো, ওদিকে জামাই কয় নিয়ে আসছে দেখা মারবো। আমার গালের কি সরকারি সম্মুখ পাইছেন নাকি? ভাই ওরে নিয়ে যাই। আয়াত চোখ গরম করে মাইশার দিকে তাকালো, তারপর বলল, একটু লং ড্রাইভে গিয়েছিলাম অফিস থেকে। তোমার যাওয়ার 3-4 ঘন্টা পর শুনি যে তুমি নাকি পঞ্চগড় যাচ্ছ। তখনই গাড়ি ঘুরিয়ে হাইওয়ে দিয়েই এখানে আসতে হলো। 1 ফোঁটাও ঘুমাইনি টেনশনে। এই মেয়ে
এমন বাচ্চামোর মানে কি? তুমি কি জানো না যে রাতে তোমায় ছাড়া আমার ঘুম হয় না? শুকনো কাশলো আনান আর অর্পি। মাইশা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। ট্রেনের বগি আর স্টেশন মানব শূন্য হয়ে পড়েছে ইতিমধ্যে। কেমন যেন একটা শুনশান অনুভূতি। মাইশা উঠে দাঁড়ালো ব্যাগ নিয়ে। আয়াতের দিকে না তাকিয়েই বলল, ঘুম না হলে ঘুমানোর অভ্যেস করো। তুমি যেমন শাওন ভাইয়ের সাথে এদিক ওদিক ঘোরো, আমিও এখানে আমার বন্ধুদের সাথে এক প্রিয় বন্ধুর বাড়িতে এসেছি, আর খালামুনিও পারমিশন দিয়েছে। এখন যেভাবে এসছো সেভাবেই ফুট হও। আনারে আর একটা ভয় দেখালে আমাদের প্রথম দেখার মতো গাল লাল করে দিব। ট্রেন থেকে নেমে পড়েছে মাইশা, সাথে পেছন পেছন আয়াত, আনান আর অর্পিও। পুরো প্ল্যাটফর্ম একেবারে জনমানব শূন্য। দূর দূর কোনো মানুষ দেখা যাচ্ছে না, যেন অনায়াসে দিন দুপুরে জম্বি মুভির শুটিং করতে পারবে। আয়াত হাত চেপে ধরল মাইশার। আনান আর অর্পিকে বলল, তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। মোটেও না, আমি ওদের সাথেই যাব। আনান মলিন সুরে বলল। আয়াত কঠোর চোখে তাকাতেই তপ্ত সাজ ছাইল আনান। অর্পিকে নিয়ে একাই তাই চলে গেল পৃথার বাড়ির উদ্দেশ্যে। মাইশা কাঁদো কাঁদো সুরে বলল, তুমি অনেক খারাপ হয়ে গিয়েছো। আমি আসাতে তোমার খারাপ লাগে, আর তুমি যখন হুটহাট করে ফুরুত হয়ে যাও তখন আমার খারাপ লাগে না? আয়াত হাসল বিনয়ী ভঙ্গিতে। মেয়েটা যে মনে ক্ষোভের পাহাড় পুষিয়ে রেখেছে এ নিয়ে আর দ্বিমত নেই। আর ওদের বর্ষপূর্তির কথাও তো ভুলে গিয়েছিল আয়াত। মাইশা যখন রাগ করে চলে যায়, পরে আরিয়া ফোন করে জানিয়ে দেয় সবকিছু। আয়াত এক হাত মাইশাকে কাছে টেনে আনলো, মাথা নিচু করে এক কানে আলতোভাবে হাত স্পর্শ করে বলল। এই কণ্ঠে মাইশার মনের বরফ গলে যেতে থাকলো নিমেষেই। মুখের রাগী ভাব কর্পূরের মতো উড়ে গিয়ে বিরাজ করলো মোহনীয়তা। হাওয়ার তালে আয়াতের এলোমেলো চুলগুলো উড়ে চলছে। পূব আকাশে দেখা মিলল সূর্যের। লালাভ আকাশের সাদা মেঘের আস্তরণে প্রতিফলিত রশ্মিগুলো আয়াতের কালচে বাদামি চোখ জোড়াকে অপূর্ব করে তুলছে। সেই চোখের সৌন্দর্য যেন ছড়িয়ে পড়েছে পঞ্চগড়ের সুন্দর এই দৃশ্যপটে। আয়াত অন্য হাত দিয়ে মাইশার কোমর চেপে টেনে আনলো নিচের কাছে। মাইশা এখনো সম্মোহনী দৃষ্টি নিয়ে ছেলেটার চোখের গহীনে ডুবে আছে। আমাদের প্রথম দেখা পঞ্চগড়ের এই স্টেশনে হয়েছিল। বিয়ের আজ 1 বছর পর আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রকৃতি কত অদ্ভুত, তাই না? মাইশা অবাক হলো আয়াতের কথায়। আসলেই তো, এখানেই তো একটা বড়সড় ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের দেখাটা হয়েছিল। সেদিনকার ঘটনাগুলোর কথা পুনরায় স্মৃতিচারণ হওয়াতে ঠোঁটের কোলে হাসি ফুটে উঠল মাইশার। আয়াত মাইশার দিকে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ। অতপর খুব গভীরভাবে মাইশার কপালে নিজের ঠোঁট স্পর্শ করলো। চমকে উঠল, মায়ে বহু দূর চলে গিয়েছে। তবুও লজ্জার আবরণ ঘিরে ধরে মাইশাকে। আজ এত সময় পর এখনো আয়াতের কথায় কাজে ওকে সর্বত্র যেন মোহনীয়তা গ্রাস করে ফেলে। আয়াত তা দেখে অল্প বিস্তর হাসল, সাথে মাইশাও। মুখের ওপর পড়ে থাকা খুচরো চুলগুলো কানে পিঠে গুছিয়ে আয়াত নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, তোমার এই হাসিতে উন্মাদ হয়ে যাই গো বউ। পদ্ম চিলেকোঠায় বারবার স্মৃতিচারণ করতে চাই। স্মৃতিচারণ তুমি ছিলে, আছো এবং থাকবে। ভালোবাসি।